আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের সাথে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি আমাদের চতুর্পাশে এখন প্রচুর পরিমাণে স্টিলের কাজ হচ্ছে। তো স্টিলের কাজের সাথে সাথে যখন আমরা বিভিন্ন স্টিলের কাজ দেখি তখন আমাদের আসলে অনেক কিউরিওসিটি জমে যে আসলে স্টিলের কাজগুলো কিভাবে হচ্ছে বা এটার ডিজাইন কোড কি, বা এটা তো আসলে বেসিক্যালি আমাদের দেশে একটা নতুন ধরনের ইমপ্লিমেন্ট হচ্ছে। তো আমরা নর্মালি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বিল্ডিং গুলো দেখে এবং যখন বিভিন্ন ধরনের কমার্শিয়াল বিল্ডিং এর স্টিলের কাজগুলো দেখি তখন এই কাজগুলো আসলে অনেক লুক্রেটিভ হয়। তখন আসলে আমাদের অনেক জানার ইচ্ছা থাকে যে আসলে কাজগুলো কিভাবে হয় এবং এগুলো আসলে ডিজাইন কোড কি, বা বাংলাদেশের বিএনবিসি কোডে কি দেওয়া আছে, কি ধরনের অ্যাডভান্টেজ পাওয়া যায় বা ডিসঅ্যাডভান্টেজ পাওয়া যায়, এই ব্যাপারগুলোর প্রতি আমাদের কৌতূহল জন্মে। তো আজকে আমি এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে একজনকে আমি যুক্ত করছি। বেসিক্যালি উনি হলো যে ইন্টারন্যাশনাল কোড কাউন্সিল কর্তৃক সার্টিফাইড এবং হলো যে স্টিল মার্ক গ্রুপ অফ কোম্পানির ডিজাইনের হেড হাসান হাবিব, এবং উনি রাজুকের ইনলিস্টেড সার্টিফাইড স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হাসান হাবিব। তো হাসান হাবিব ভাই, আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ওমর ফারুক, আজকের ইঞ্জিনিয়ারিং মিশনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ঠিক আছে, ওয়েলকাম। তো ভাই আসলে আজকে আপনাকে যে আমন্ত্রণ জানাচ্ছি সেটা হলো যে আমরা আজকে স্টিল স্ট্রাকচার নিয়ে একটু কিছু জিনিস ডিসকাস করব, যেটা আসলে আমাদের অনেকের কৌতূহল জমে। তো আমরা আসলে প্রথমে জানি যে আসলে স্টিল স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি, এটা যদি একটু সংক্ষেপে বলতেন। বেসিক্যালি হচ্ছে যে স্ট্রাকচারটা কি জিনিস, এটা আমাদের ফার্স্টে জানতে হবে যে স্ট্রাকচার কি জিনিস। যে স্ট্রাকচার হচ্ছে একটা ফ্রেমিং সিস্টেম, যে ফ্রেমিং সিস্টেমটি একটা আইসোলেটেড ফ্রেমিং সিস্টেম, যে ফ্রেমিং সিস্টেমটি এট এ টাইমে একটা গ্রাভিটি লোড, যেটাকে আমরা বলে থাকি ডেড লোড, লাইফ লোড, এবং একই সময় ল্যাটারাল যে লোড গুলো, ইনভায়রনমেন্টাল লোড আছে, যেমন উইন্ড লোড, আর্থকোয়ার্ক লোড, এই লোড গুলো রেজিস্ট করতে পারে এই ফ্রেমিংটা। এই ফ্রেমিং গুলোকেই বলা হয় যে স্ট্রাকচার। তো এই স্ট্রাকচার গুলো কিভাবে ফর্ম করে, একটা কলাম, বিম, তার একটা ফ্লোরে স্ল্যাব থাকবে, অথবা আরসিসি শেয়ার ওয়াল, স্টিলের ক্ষেত্রে ব্রেসিং থাকবে। তো এই এলিমেন্ট গুলো নিয়ে বেসিক্যালি একটা স্ট্রাকচার ফর্ম করে। আর এই স্ট্রাকচার গুলো বেসিক্যালি দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে বিল্ডিং, একটি হচ্ছে নন বিল্ডিং স্ট্রাকচার। বিল্ডিং স্ট্রাকচার এবং নন বিল্ডিং স্ট্রাকচার। তো বিল্ডিং স্ট্রাকচারটা কি? বিল্ডিং স্ট্রাকচারটা হচ্ছে যে যে স্ট্রাকচার গুলো অকুপেন্সি হিসেবে মান মানে মানুষ যে অকুপেন্সি ভাবে ইউজ করে, যে হিউম্যান অকুপেন্সি হিসেবে যেটা ইউজ হয় আর কি, অর্থাৎ মানুষ যে ফ্লোর গুলো থাকে, ফ্লোর গুলো ইউজ করে, যে বিল্ডিং গুলো ইউজ হয় আর কি। তার মানে হিউম্যান অকুপেন্সি যেটা থাকে, এগুলো হচ্ছে বিল্ডিং স্ট্রাকচার। যেমন আমরা যে রেসিডেন্সিয়াল বিল্ডিং করি, গার্মেন্টস বিল্ডিং করি, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, এগুলো হচ্ছে বিল্ডিং স্ট্রাকচার। আর নন বিল্ডিং স্ট্রাকচার কোনগুলো? নন বিল্ডিং স্ট্রাকচার গুলো হচ্ছে যেমন আমরা ওয়াটার ট্যাঙ্ক করি, তারপরে একটা টাওয়ার করি, তারপরে হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চিমনি করি, তারপরে আমরা যে সাইনবোর্ড গুলো দেখতে পারি, এগুলো হচ্ছে হিউম্যান অকুপেন্সি না। তো এই সব স্ট্রাকচার গুলোকে আমরা বলে থাকি নন বিল্ডিং স্ট্রাকচার। তার মানে যে স্ট্রাকচার গুলো বিল্ডিং স্ট্রাকচার হতে পারে এবং নন বিল্ডিং স্ট্রাকচার হতে পারে। এখন এই বিল্ডিং গুলো কিভাবে ফর্ম করে? বিল্ডিং বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটা আরসিসি বিল্ডিং হতে পারে, স্টিল বিল্ডিং হতে পারে, আবার আরসিসি এবং স্টিল দুইটাকে কম্বাইন করে কম্পোজিট স্ট্রাকচার হতে পারে। হতে পারে। তো আরসিসি স্ট্রাকচার গুলো কি জিনিস? যে যে বিল্ডিং গুলো বা যে ফ্রেমিং সিস্টেম গুলো আরসিসি কলাম, বিম এবং ফ্লোরের স্ল্যাব অথবা শেয়ার ওয়ালের সমন্বয়ে যে বিল্ডিং গুলো হবে, এবং এই সেকশন গুলো অবশ্যই একটা ক্র্যাক সেকশন হয় সবসময় আরসিসি স্ট্রাকচার গুলো। তো আবার প্রি স্টেজ গেলে সেটা ডিফারেন্ট ইস্যু। তো এই যে ক্র্যাক সেকশনের যে কলাম, বিম, যেটা আরসিসি হয়, অর্থাৎ রেইনফোর্স কংক্রিট যে স্ট্রাকচার গুলো, এটাকে আমরা বলে থাকতেছি আরসিসি বিল্ডিং বা আরসিসি স্ট্রাকচার। এবং স্টিল, তাহলে স্টিল গুলো কি? যে স্টিলের ডেফিনিশনটা আসলে সেম। যে তো এখানে কলাম থাকবে, বিম থাকবে, ব্রেসিং থাকবে। তো কিন্তু এইখানে কি হবে, যেখানে আমরা ক্র্যাক সেকশন থাকতেছে না। তো স্টিলের ফ্রেম গুলো কিরকম হয়? যেমন হচ্ছে আরসিসি কিন্তু একটা রেক্টেঙ্গুলার কলাম হতে পারে, স্কোয়ার হতে পারে, অথবা সার্কুলার কলাম হতে পারে। কিন্তু স্টিলের ক্ষেত্রে হয় কি, এই সেকশন গুলো বেসিক্যালি আই সেকশন হয়, অথবা পাইপে হতে পারে, তারপরে বক্সের সেকশন হতে পারে। আহ
এরকম ডিফারেন্ট টাইপ অফ স্টিলের যে ম্যাটেরিয়ালস গুলো আছে এই ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করে যে কলাম বিম এবং ডেস্ক স্ল্যাবের সমন্বয়ে এবং ব্রেসিং এর সমন্বয়ে যে স্ট্রাকচারটি ফর্ম করে এই স্ট্রাকচার গুলোকে আমরা বলে থাকি স্টিল স্ট্রাকচার। আচ্ছা, থ্যাংক ইউ। তো আসলে আমরা জানতে পারলাম যে আসলে স্টিল স্ট্রাকচার কি জিনিস, সাথে আমরা বুঝতে পারলাম যে আরসিসি বিল্ডিং এর কি ধরনের ফ্রেমিং থাকে বা কোন ধরনের স্ট্রাকচারকে নন স্ট্রাকচার বলে, এবং কোন ধরনের স্ট্রাকচারকে আহ মানে অকুপাইড মানুষের যে স্ট্রাকচার এটাকে স্ট্রাকচার বলে। তো আমরা আসলে এখন জানবো যে বেসিক্যালি যে আমরা যে স্টিল স্ট্রাকচারের কাজ আমরা দেখতেছি, আসলে এই স্টিল স্ট্রাকচারের কাজটা আসলে সম্পূর্ণ নতুন। সেটা পুরো ওয়ার্ল্ডে নতুন। নর্মালি আমরা দেখি যে বিভিন্ন ফ্যাক্টরি বিল্ডিং এর কাজ হয়, শেড বিল্ডিং গুলো হয়, ওইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিজাইনটা যখন কোনো মেশিনারিজ বসানো হয় বা কোনো বড় বড় কোম্পানি যখন অনেক হাইটের যখন স্ট্রাকচার করে বা তার ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং করে, তখন দেখা যাচ্ছে ডিজাইন ইনক্লুড করে। নতুবা আমরা ট্রেডিশনালি দেখছি যে মানুষ নর্মালি পাইপ বা অ্যাঙ্গেল দিয়ে করে ফেলতেছে। তো এখন রিসেন্টলি আমরা দেখছি বিভিন্ন ধরনের রেসিডেন্সিয়াল বিল্ডিং হচ্ছে এবং কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে। এক্ষেত্রে আসলে ডিজাইনের ক্রাইটেরিয়া কি বা বিএনবি বিএনবিসি কোডে কি দেওয়া আছে, এটা যদি আমাদেরকে একটু ব্রিফ করতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। না, বেসিক্যালি হচ্ছে যে বিল্ডিং, আরসিসি বিল্ডিং হোক বা স্টিল বিল্ডিং হোক অথবা কম্পোজিট বিল্ডিং হোক, তার একটা গাইডলাইন অবশ্যই আছে। তো আমাদের বিএনবিসি কোডে যেমন আরসিসি স্ট্রাকচার গুলোর জন্য যেমন একটা গাইডলাইন দেয়া আছে, সিমিলার ভাবে স্টিল স্ট্রাকচার জন্য একটা গাইডলাইন দেয়া আছে। আরসিসি বিল্ডিং গুলো একটা আমাদের কোডে যেরকম গুরুত্ব সহকারে একটা স্থান পেয়েছে, সিমিলারলি ভাবে স্টিল স্ট্রাকচারকেও সেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যে এমন না যে স্টিলকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বা স্টিলের ব্যাপারে আমাদের বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে ডিটেলস আলোচনা করা হয়নি। অবশ্যই আমাদের যেমন আরসিসি স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে, বিভিন্ন গাইডলাইন দেওয়া আছে। সো স্টিল বিল্ডিং এর ব্যাপারেও স্টিলের গাইডলাইন গুলো দেওয়া আছে যে একটা স্টিল বিল্ডিং যখন হবে, সো এই স্টিল বিল্ডিং এর ক্রাইটেরিয়া গুলো কিরকম হবে, যে এটা এটা স্পেশাল হবে কিনা, ইন্টারমিডিয়েট হবে নাকি ডুয়েল সিস্টেম হবে নাকি অর্ডিনারি হবে, এ ব্যাপারে ডিটেলস গাইডলাইন দেওয়া আছে। একই সঙ্গে আমরা যখন স্টিল বিল্ডিং গুলো কিরকম হয়, স্টিল বিল্ডিং গুলো বেসিক্যালি একটা প্রি ফেব্রিকেটেড, অর্থাৎ স্টিল বিল্ডিং আমরা কি করি আগেই ফ্যাক্টরিতে এটা ফেব্রিকেশন করে নিই, তারপরে আমরা এটাকে সাইটে গিয়ে আমরা হয় ওয়েল্ডিং এর মাধ্যমে আমরা এটাকে কলাম এবং বিমে জয়েন করে এটাকে দাঁড় করাই, অথবা আমরা কি করি নাট বোল্ট জয়েন করে আমরা হচ্ছে এই বিল্ডিংটাকে দাঁড় করাই। অর্থাৎ কলামের সঙ্গে যে বিমের জয়েন্ট হবে এটা অবশ্যই নাট বোল্ট দিয়ে আমরা জয়েন করব। তো আরসিসির ক্ষেত্রে যে জিনিসটা হয় যে এখানে কাস্টিংটা মনোলিথিক্যালি একসঙ্গে কাস্টিং হয়ে যায় বিম এবং কলাম, কিন্তু স্টিলের ক্ষেত্রে কি হচ্ছে যে একটা বিম একটা আলাদা পার্ট, কলাম একটা আলাদা পার্ট, এই পার্টগুলো আলাদা পার্টগুলো আমরা যখন সাইডে নিয়ে যাব তারপরে কি করব এই নাট বোল্ট দিয়ে আমরা হচ্ছে কলামের সঙ্গে বিমের জয়েন করব। তার মানে এই প্রি ফেব্রিকেটেড যে ম্যাটেরিয়ালস গুলো আছে এই ম্যাটেরিয়ালস গুলো সাইডে বেসিক্যালি আমরা নাট বোল্টের মাধ্যমে কানেকশন দিয়ে আমরা কি করি এটাকে জয়েন করি। তো কানেকশনের ব্যাপারে আপনার হচ্ছে বলা আছে বিএনবিসি কোডে, যেমন আমরা তো এখানে বেসিক্যালি সাব স্ট্রাকচারটা আমাদের আরসিসি হবে। সাব স্ট্রাকচার অর্থাৎ আমাদের ফাউন্ডেশন, তারপরে হচ্ছে কলাম এবং গেট বিম, এটা আমাদের আরসিসি হবে। এখন স্টিলের পার্টটা হচ্ছে সুপার স্ট্রাকচার। তো সুপার স্ট্রাকচারে এই কলামগুলোকে আমরা কিভাবে রাখবো, তো আমরা কি করব যে আরসিসি কলামের সঙ্গে আমরা অ্যাঙ্কর বোল্ট ইউজ করে এই স্টিল এবং আরসিসির মধ্যে একটা কানেকশন করে দেব। তাহলে হবে কি এই কানেকশনের মাধ্যমেই আমাদের একটা স্টিল বিল্ডিং দাঁড়ায় যাবে। তো এখন হচ্ছে যে এই যে কানেকশন গুলো কিরকম হবে, কেমন বোল্ট দিতে হবে, বোর্ডের স্পেসিং গুলো কিরকম হবে, এর বোর্ডের স্ট্রেংথ গুলো কেমন হবে, কিরকম লোডের জন্য কিরকম অ্যাঙ্কর বোল্টের অ্যারেঞ্জমেন্ট হবে অথবা নাট বোল্টের অ্যারেঞ্জমেন্ট হবে, এর ডিটেলস আমাদের বিএনবিসি কোডে বলা আছে। একই সময় আমরা যে ব্রেসিং গুলো দেবো, ব্রেসিং এর কানেকশন গুলো স্পেশাল ক্রাইটেরিয়ার জন্য কেমন হবে, অর্ডিনারির জন্য কেমন হবে, এর ডিটেলস আমাদের বিএনবিসি কোডে দেওয়া আছে। সো বিএনবিসির বাইরে আসলে কিছুই না। আমাদের আরসিসি স্ট্রাকচার যেমন বিএনবিসি তে গাইডলাইন দেওয়া আছে, স্টিলের ব্যাপারেও ভাস্ট আমাদের বিএনবিসি কোডে গাইডলাইন দেওয়া আছে। সো আমরা যদি স্টিল বিল্ডিং, আরসিসি বিল্ডিং যতটুকু প্রাধান্য পাবে একটা স্টিল বিল্ডিং এ সেরকমই প্রাধান্য পাবে। এটাকে ছোট করে দেখার বা এটাকে নেগলিজেবল করার আসলে কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আসলে আমরা একটু আইডিয়া পেলাম। এখন আসলে আপনি আরেকটা কথা বলছেন, সেটা হলো যে যে ব্রেসিং এর যে ব্যাপারটা,
আমরা নর্মালি যখন আরসিসি বিল্ডিং এর কাজ করি তখন আসলে নর্মালি কোনো ব্রেসিং দেখা যায় না। হয়তো বিদেশে যখন হাই রেজ বিল্ডিং করে তখন হয়তো মানে বিভিন্ন লোকেশন ওয়াইজ বেস করে হয়তো কোনো বেসিক দিতে পারে, বাট বাংলাদেশে খুবই কমই আরসিসির বেসিং ইউজ করা হয়। তো স্টিল স্ট্রাকচার আমি দেখছি কমনলি বিভিন্ন বিল্ডিং এ ব্রেসিং ইউজ করা, তো ব্রেসিংটা আসলে আরসিসি ইউজ করা হয় না, কিন্তু আমরা স্টিল ইউজ করি। এটা আসলে কোন ধরনের ক্রাইটেরিয়া ফলো করে আমরা ব্রেসিংটা ইউজ করি এবং এটা কেন ইউজ করতে হয় এটা যদি একটু ব্রিফ করতেন। না, এখন হচ্ছে যে স্টিল স্ট্রাকচার হচ্ছে একটা লাইট ওয়েট স্ট্রাকচার। তো হুম। লাইট ওয়েট স্ট্রাকচার মানে এর সেলফ ওয়েট গুলো অনেক কম থাকে। আর আরসিসি বিল্ডিং গুলো হচ্ছে যে এর যেহেতু কংক্রিট, এর সেলফ ওয়েট গুলো অনেক বেশি থাকে। তো স্টিল বিল্ডিং এ আমরা ব্রেসিং ইউজ করতেছি ঠিক আছে, কিন্তু এট এ টাইমে এই ব্রেসিং এর অল্টারনেটিভ আরসিসি তে হচ্ছে কিন্তু শেয়ার ওয়াল। অর্থাৎ শেয়ার ওয়ালে যা স্টিলের ক্ষেত্রে বেসিং তাই। তো আমরা যখন একটা মাল্টি স্টোরি বিল্ডিং ডিজাইন করব তখন দেখা যাচ্ছে আমরা শেয়ার ওয়াল দিয়ে ডিজাইন করতেছি। তার মানে শেয়ার ওয়াল মিনস হচ্ছে সেখানে কিন্তু বেসিং ইউজ করা হচ্ছে। বেসিং এর অল্টারনেটিভ হচ্ছে আরসিসি তে শেয়ার ওয়াল। অর্থাৎ শেয়ার ওয়াল যে পারপাস ইউজ হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের ব্রেসিং ও সেই পারপাসে ইউজ হচ্ছে, অর্থাৎ ল্যাটারাল ফোর্স কে রেজিস্ট করার জন্য আমরা ইউজ করতেছি। তো আরসিসি তে যেটা হচ্ছে যে কাস্টিং গুলো যেহেতু মনোলিথিক্যালি কাস্টিং হয়, তো ছোট ছোট স্ট্রাকচার গুলো যেটা যদি আমরা বলি যে বেশি হাই রাইজ স্ট্রাকচার যেগুলো না, দেখা যাচ্ছে যে দুই দিকেই মোমেন্ট ফ্রেম থাকে। সো কলাম বিম গুলো বেসিক্যালি আমাদের ল্যাটারাল ফোর্সটা ক্যারি করে, তখন হয় আমরা আসলে সেখানে শেয়ার ওয়াল অনেক সময় দেয়া লাগে না। কিন্তু যখন আমরা এটাকে আরসিসি স্ট্রাকচার, স্টিল স্ট্রাকচার যখন আমরা ইয়ে করতেছি, যখন আমরা স্টিল স্ট্রাকচার ইউজ করতেছি তখন হয় কি যে ল্যাটারাল লোড গুলো ট্রান্সফার করার জন্য যেহেতু কানেকশন গুলো হচ্ছে কি যে একদিকে হয়তো আমার ফুললি ফিক্সড করা হচ্ছে, দেখা যাচ্ছে অন্যদিকে আমাকে ফুললি ফিক্সড করার কোনো স্কোপ নাই। যেমন আমরা যদি একটা শেড বিল্ডিং এর দিকে তাকাই, শেড বিল্ডিং এ দেখলে দেখতে পারবো যে আমাদের মোমেন্ট ফ্রেমটা এক ডিরেকশনে, কিন্তু অপোজিট ডিরেকশনে কিন্তু আমাদের মোমেন্ট ফ্রেম নেই। তার মানে কি আমাকে এক ডিরেকশনে স্টেবল হলে আরেক দিকে কিন্তু আমার স্টেবল না। তখন ওইটাকে যেহেতু আমার মোমেন্ট ফ্রেম না, তাকে আনস্টেবল তো কোনো স্ট্রাকচার করা যাবে না। তখন কি করি আমরা ওইটাকে ব্রেস্ট ফ্রেম করি। তার মানে একদিকে হচ্ছে যেমন আমার মোমেন্ট ফ্রেম, অপর দিকে হচ্ছে আমাদের ব্রেসিংটা চলে আসতেছে। সো যেটা আরসিসি থেকে আমাদের স্টিলটা একটু ডিফারেন্ট অ্যানালাইসিস এর ক্ষেত্রে, যে আরসিসি তে অনেক সময় দুই দিকে মোমেন্ট ফ্রেম হিসেবে আমরা অ্যানালাইসিস করতে পারি, কিন্তু স্টিলের অনেক স্ট্রাকচার আছে যা আমরা দেখা যাচ্ছে যে দুই দিকে মোমেন্ট ফ্রেম হিসেবে ডিজাইন করতে পারি না। তখন দেখা যাচ্ছে আমাদের একদিকে ব্রেস্ট ফ্রেম করার জন্য ব্রেসিং ইউজ করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাক বেসিক নিয়ে আমাদের মোটামুটি ভালো একটা আইডিয়া হলো। এই জিনিসটা আমিও আসলে জানতাম না যে স্টিল স্ট্রাকচারের একদিকে দেখা যাচ্ছে মোমেন্ট ফ্রেম হচ্ছে, অন্যদিকে মোমেন্ট ফ্রেম হচ্ছে না, যার কারণে আসলে ব্রেসিং গুলো ইউজ করা হয়। তো খুবই দারুণ আইডিয়া পেলাম। এখন আসলে আমরা আসলে স্টিলের স্ট্রাকচার সম্বন্ধে জানতে চাচ্ছি। তো আসলে স্টিল স্ট্রাকচারের যে সুযোগ সুবিধা থাকতে পারে, কিছু সুযোগ সুবিধা আছে, যেমন স্টিল স্ট্রাকচারের কিছু অ্যাডভান্টেজ থাকতে পারে। তো আমাদেরকে যদি একটু ব্রিফ করতেন টেকনিক্যালি যে স্টিল স্ট্রাকচারের যে অ্যাডভান্টেজটা কি এবং ডিসঅ্যাডভান্টেজটা কি, এটা যদি আমরা একটু জানতাম আপনার মাধ্যমে, প্লিজ। আসলে যে কোনো জিনিসেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো স্টিল স্ট্রাকচারের অ্যাডভান্টেজ বলতে কি এখন হচ্ছে যে আমরা যখন একটা লার্জ স্প্যানের একটা স্ট্রাকচার করবো, যেমন আমরা যদি একটা অডিটোরিয়াম করি অনেক বড় স্প্যান 100-200 ফিট, অথবা যে হ্যাঁ যেমন হচ্ছে যদি আমরা হ্যাঙ্গার করি, হ্যাঁ যে হ্যাঙ্গার যখন করি তখন আমাদের এরোপ্লেন গুলো রাখার জন্য দেখা যাচ্ছে বা হেলিকপ্টার রাখার জন্য আমাদের কিন্তু হিউজ একটা স্প্যানের দরকার হয়। তারপরে দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো শিপইয়ার্ড বড় স্ট্রাকচার করি, শিপইয়ার্ডের জন্য যদি আমরা করি, আবার দেখা যাচ্ছে অনেক ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং আছে যেখানে ওপেন স্পেসটা, ক্লিয়ার স্পেসটা অনেক দরকার হয়। যে মাঝখানে কলাম রাখলে, যেমন একটা আরসিসি বিল্ডিং করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের 20 ফিট 20 ফিট বা 10 ফিট 15 ফিট পর পর যে কলাম দেওয়া যাচ্ছে, আমরা যখন স্প্যানটাকে কিন্তু আরসিসি তে খুব বেশি বড় করতে পারি না। কিন্তু স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে স্টিলে যেহেতু স্ট্যান্ড গুলো, টেনশন স্ট্যান্ড গুলো অনেক বেশি থাকে, স্টিল মেম্বারের ক্যাপাসিটি গুলো অনেক বেশি থাকে। সো এটা দিয়ে আমরা কি করতে পারি, লং স্প্যানের আমরা স্ট্রাকচার ডিজাইন করতে পারি। এটাকে লং স্প্যানের স্ট্রাকচার গুলো আমরা আমরা করতে পারি অনেক লং স্প্যানের জন্য। কিন্তু আরসিসি তে এটা এটা লিমিটেশন আছে, যে আরসিসি এর ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে অনেক বড় বড় স্প্যানের স্ট্রাকচার আসলে করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়।
কিন্তু যেটা স্টিলে আমরা খুব ইজিলি করতে পারি, অনেক বড় 100, 150 ফিট, 200 ফিটের স্প্যান কিন্তু আমরা ইজিলি করতে পারি, এটা কোনো সমস্যা নেই। তো এটা যেমন একটা বেনিফিট। 2 নম্বর হচ্ছে যে, যেমন হচ্ছে এটা একটা রিসাইকেল ভ্যালু আছে। যেমন আমরা যদি সাপোজ একটা 200 টনের স্ট্রাকচার করি, এটাকে যদি কখনো আমরা শিপ করে যদি অন্য কোনো জায়গায় প্লেস করতে যাই, সেটাও সম্ভব। এরপরে যে স্টিলে যদি আমরা এখন থেকে একটা বিল্ডিং করার পরে 10 বছর পর চিন্তা করলাম যে না, এটা আমরা ডিমলিশ করবো, তাহলে চাইলে কিন্তু আমরা মেটালিস্টটাকে রিইউজ করতে পারি। কিন্তু আরসিসি যদি আমরা একটা ডিমলিশ করার চিন্তা করি, তাহলে কিন্তু পুরো এই রিসাইকেল ভ্যালু জিরো। সো এখানে একটা ফিনান্সিয়াল বেনিফিট আমরা কিন্তু রিসাইকেল থেকে কিন্তু পেতে পারি। এছাড়া যেমন আরো সুবিধা আছে, যেমন একটা কনস্ট্রাকশনের ক্ষেত্রে যদি যাই, একটা আরসিসি স্ট্রাকচারের একটা যে কোনো জিনিস কাস্টিং করতে গেলে, আমরা স্ল্যাব কাস্টিং করলে আমাদের 28 ডেজের একটা কিউরিং পিরিয়ড থাকে। তো এই যে কিউরিং পিরিয়ড আমরা যদি 6টা ছাদ করি, যে 6টা ছাদ করি, তাহলে আমাদের কত সময় লাগতেছে। কিন্তু স্টিলের স্ট্রাকচার গুলো আমরা খুব সিম্পলি আমরা ফ্যাক্টরিতে ফেব্রিকেশন করে সাইটে নিয়ে এসে নাট বল্ট কানেকশন করে খুব ইজিলি আমরা কিন্তু এটা করতে পারি। এটা কিন্তু আমাদের একটা টাইম সেভের একটা ব্যাপার থাকতেছে, এট এ টাইমে আমাদের একটা কস্ট সেভের ব্যাপার থাকতেছে, কস্ট সেভ, তারপরে টাইম সেভ, তারপরে যেটা আমি বললাম যে লং স্প্যানের যে স্ট্রাকচার গুলো, এই স্ট্রাকচার গুলো কিন্তু আমরা ইজিলি ইউজ করতে পারি। তারপরে যেমন আমরা একটা যদি 10 তলা বিল্ডিং করি, দেখা যাচ্ছে যে আরসিসি তে কলামের সাইজ আসে 24 আসলো সাব এক্সাম্পল হিসেবে। কিন্তু আমরা যখন একটা স্টিলের 10 তলা বিল্ডিং এ যদি ডিজাইন করতে যাই, দেখা যাবে যে কলামের সাইজ গুলো আমার 14 ইঞ্চি বা 18 ইঞ্চি 18 ইঞ্চিতে হয়ে যাচ্ছে। অর্থাৎ খুব অল্প সেকশন ইউজ করে কিন্তু আমরা হিউজ ক্যাপাসিটি গেইন করতে পারি, অনেক লোড কিন্তু আমরা গেইন করতে পারি। সো এখানেও কিন্তু আমাদের একটা সেভিংস এর ব্যাপার আছে। সো এইসব দিক দিয়ে যদি চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের স্টিলে অনেক বেনিফিট আছে। এছাড়াও দেখি আমরা, যেমন একটা যদি বিল্ডিং এর বা একটা কমার্শিয়ালের বা একটা হচ্ছে শপিং মলের সামনে যদি একটা স্ট্রাকচার ফ্রন্টের যদি একটা সুন্দর একটা আর্কিটেকচারাল ভিউ থাকে, তো এটা কিন্তু আরসিসিতে করা অনেক ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা স্টিলের স্ট্রাকচার করে আমরা কিন্তু এর বিউটিফিকেশনটা ফুটিয়ে তুলতে পারি, এই বিল্ডিং এর সৌন্দর্য কিন্তু ফুটিয়ে তুলতে পারি। সো আরসিসির পাশাপাশি স্টিল স্ট্রাকচার বর্তমান সময়ে বাংলাদেশে অনেক পপুলারিটি চলে আসছে। আমাদের দেশের বাইরে অনেক কান্ট্রিতে কিন্তু আগে থেকেই স্টিলের যেমন একটা ডিমান্ড রয়েছে, তারা এটাকে ফ্যামিলিয়ার আছে, কিন্তু আমরা কিন্তু এটা পিছিয়ে ছিলাম। কিন্তু বর্তমান বাংলাদেশে আমরা কিন্তু এখন আমরা দেখলাম যে পদ্মা ব্রিজ কিন্তু আমাদের এবার স্টিলের হয়েছে। তারপরে আমরা যমুনাতে আমরা রেলওয়ে একটা স্টিল ব্রিজ হয়েছে। তার মানে আমরা কিন্তু অলরেডি আমাদের এই সেক্টরটাকে আমরা কিন্তু ডে বাই ডে আমাদের কিন্তু গ্রো করতেছে, এবং এটা অনেকের কাছে এখন স্টিল স্ট্রাকচার গুলো ফ্যামিলিয়ার হচ্ছে। আমার পিছনে আমার ব্যাকগ্রাউন্ডে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটা একটা মাল্টি স্টোরি একটা স্টিল বিল্ডিং। তো দেখে বোঝা যাচ্ছে যে এখন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে শুরু করে সবাই এখন কিন্তু স্টিলের প্রতি আগ্রহ থাকতেছে, এই যে বিভিন্ন বেনিফিটের কারণে। ধন্যবাদ। আরেকটা জিনিস হলো যে আমি দেখলাম যে বিভিন্ন মেশিনের হাইট, যেমন বিভিন্ন আপনার হলো ফ্যাক্টরি হতে পারে বা পাওয়ার প্ল্যান্ট হতে পারে, মেশিনের হাইট যখন অনেক বেশি হয়, মানে যখন মেশিনের হাইটটা অনেক বেশি আছে, 24 ফিট বা 25 ফিট বা 30 ফিট, ওইসব ক্ষেত্রে দেখলাম যে স্টিল স্ট্রাকচার করতেছে। কারণ ওই এত হাইটের আসলে আরসিসি বিল্ডিং করতে গেলে একটা সময়ের ব্যাপার এবং কস্ট অনেক বেশি কস্টলি। মনে হয় এটা স্টিলের করলে খুব তাড়াতাড়ি এবং হলে কম কষ্টে করা যায়। তো এটা একটা ব্যাপার। আর হলো হ্যাঁ, যে অনেক আবার যদি দেখা যাচ্ছে ক্যান্টিলিভার যে ব্যাপার স্যাপারটা, ওইটাও মনে হয় যে স্টিলের করলে অনেক কস্ট কম হয়। যেমন আমার এক জায়গায় ক্যান্টিলিভার একটা স্ল্যাব করতে হবে, এবং যে কোনো সময় আমি এক্সটেন্ড করবো একটা স্ল্যাব, বা যে কোনো সময় একটা স্ল্যাবকে আমি বাড়াবো চতুর্পাশে, তখন মনে হয় স্টিলটাকে আমরা ব্যবহার করতে পারি। যাকে তারপরে আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেকগুলো সুবিধা জানতে পারলাম। এখন আসলে স্টিল স্ট্রাকচার নিয়ে আমরা জানলাম, কিন্তু আসলে মানুষের আগ্রহ আছে তা, কিন্তু তার সাথে কিছু নেগেটিভ সাইডও আছে, আবার ডিসঅ্যাডভান্টেজ আছে, যার কারণে আসলে মানুষ অনেকে বা অনেকে ডিজাইনার আছে বাংলাদেশে যারা আসলে স্টিল স্ট্রাকচারটাকে সাজেস্ট করতেছে না রেসিডেন্সিয়াল বিল্ডিং হিসাবে বা কমার্শিয়াল বিল্ডিং হিসাবে। তারা এখনো ওই আরসিসি বিল্ডিংটাকে সাজেস্ট করতেছে। এখন আসলে কি ধরনের ডিসঅ্যাডভান্টেজ আছে যেটার জন্য আমরা আসলে আরসিসি বিল্ডিং গুলাকে এখনো অত ইমপ্লিমেন্ট করতে পারতেছে না বা মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না? সুন্দর করে যদি আমাদেরকে কয়েকটা ডিসঅ্যাডভান্টেজটা তুলে ধরতে। না, আসলে ডিসঅ্যাডভান্টেজ বলা যাবে না। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের কাছে ফ্যামিলিয়ার না, মানে আমরা এটাতে ইউজ টু না। বা যারা এখন যেমন রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কথা হলো বা কমার্শিয়াল বিল্ডিং এর কথা হলো, আমাদের যে বাংলাদেশে যারা আর্কিটেক্ট রয়েছে, তারা দেখা যাচ্ছে যে তাদের
স্টার্টিংটাই শুরু করে যে আরসিসি বিল্ডিং এর চিন্তা আরসিসি ভাবনা বিল্ডিং, করে লেআউটে স্টার্ট রাইট। করে। তো আমরা হ্যাঁ, কিন্তু শুরুতে এটা চিন্তা করি না যে এই বিল্ডিংটাকে আমরা স্টিলের করব। এই মেন্টালিটিটা কিন্তু আমাদের ফার্স্টে আসে না। তো আসে যার না, এখনো কারণে গ্রো দেখা হয় যাচ্ছে নাই। যে এই ইনিশিয়ালি আসলে এখনো গ্রোটা হয়নি, যে না শুরুতে আমরা একটা স্টিলের কলাম লেআউট করে দাঁড় করালাম, হুম, ব্যাপারটা কিন্তু তা না। আমরা কি করি, শুরুতে একটা আরসিসি কলামের লেআউট দাঁড় করি, তার মানে আমাদের মেন্টালিটি এখনো ওইভাবে আসেনি যে স্টিল বিল্ডিং করব। যার কারণে কিন্তু আমরা আসলে এর পিছাই পিছাই গেছি এই জায়গাটাতে। তো আমি আমার যারা আজকে এই ভিডিওটা দেখতেছে, আমার বিশেষ করে যারা বাংলাদেশ আর্কিটেক্ট আছে, তাদের কাছে অনুরোধ থাকবে বা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আরসিসি বিল্ডিং এর পাশাপাশি স্টিল বিল্ডিং গুলোকে কিভাবে বাংলাদেশে ডেভেলপ করা যায় এই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের এইটা ক্লায়েন্টকে আমাদের যেমন বোঝাতে হবে, ক্লায়েন্টকে এর অ্যাডভান্টেজ সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে, তাদেরকে বোঝাইতে আমাদের সক্ষম হতে হবে। না হলে হবে কি, তাহলে এটাকে আমরা কিন্তু সামনে আগাই মানে যেতে পারবো না জিনিসটা নিয়ে। তো এখন হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজ বলবো না, এখানে আসলে যে কোনো জিনিসের কিছু ভালো দিক, কিছু খারাপ দিক তো অবশ্যই থাকবে। তো আসলে হুম, হুম, এখানে হুম, খারাপ দিক বলবো না, যেমন হচ্ছে এখানে ব্যাপারটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে কিছু অংশ লাল, কিছু অংশ গ্রে টাইপের কালার আছে আসলে। তো এটার মিনস হচ্ছে রেড, মিনস হচ্ছে রেড অক্সাইড ইউজ করা হয়েছে। কেন রেড অক্সাইড ইউজ করা হয়েছে, যে এখানে স্টিল গুলো সাধারণত আমরা জানি যে স্টিল মেম্বার গুলো করোশন জন্য, স্টিল মেম্বার গুলো একটু করোশন হয়। তো যেটা হয়তো আরসিসির ক্ষেত্রে হবে না। তো এই করোশন প্রোটেকশনের জন্য কিন্তু আমরা রেড অক্সাইড দিয়েছি। তারপরে কি করছি, রেড অক্সাইড উপরে আবার কি করছি, আরেকটা আরো পেইন্ট করছি। এটা আমরা কি করছি, এটা এনামেল পেইন্ট হতে পারে, অথবা ইপক্সি পেইন্ট হতে পারে অনেক। তো এই পেইন্ট গুলো ইউজ করে কিন্তু আমরা কি করতে পারি, করোশনটাকে অ্যাভয়েড করতে পারি। তো এটা কিন্তু অ্যাভয়েড করার স্কোপ আছে, সুযোগ আছে। আমরা কিন্তু এটা খুব অল্প লো কস্টে কিন্তু আমরা এই করোশনটাকে প্রোটেক্ট করতে পারি। সো এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যেমন একটা ফায়ারের বিষয় থাকে আসলে আমাদের, যে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আসলে একটা ফায়ার বিষয় থাকে। যে ফায়ারটা কি রকম হচ্ছে, যে স্টিল গুলো সাধারণত সে ইট সেলফের ফায়ার প্রোটেকশনটা অনেক কম থাকে। যে একটা আরসিসি বিল্ডিং এ যেমন একটা কলাম যদি আমরা চিন্তা করি, দেখা যাচ্ছে যে এই কলামের একটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা কলামের যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা যদি সে ফায়ার প্রোটেকশন দিতে পারে, বা একটা 10 ইঞ্চি ব্রিক ওয়াল যদি 3 ঘন্টা পর ফায়ার প্রোটেকশন দিতে পারে, বা 4 ঘন্টা ফায়ার প্রোটেকশন দিতে পারে, কিন্তু স্টিলের যে মেম্বার গুলো, এই স্টিলের মেম্বার গুলো কিন্তু ফায়ার প্রোটেকশনটা ইটসেলফ অনেক কম। সো এই ফায়ার প্রোটেকশন কম কারণে কিন্তু এমন না যে ফায়ার প্রোটেকশন ক্যাপাসিটি নেই দেখে আমরা এটা করতে পারবো না, তা না। তাহলে আমরা কি করতে পারি, যে এটাকে ফায়ার প্রোটেক্টিভ মেটেরিয়ালস আমরা তৈরি করতে পারি। তখন হবে কি, যে এই ফায়ারের যে প্রবলেমটা আছে এটা কিন্তু আর থাকবে না। হুম। ধন্যবাদ। এখন আমরা আসলে ফায়ার প্রোটেকশনটা অনেকভাবে করতে পারি। এখন রিসেন্টলি মনে হয় কিছু ধরনের কেমিক্যাল বের হয়েছে এবং ইপক্সি পেইন্ট বের হয়েছে, যেটা আসলে একটা স্টিল স্ট্রাকচারকে অনেকক্ষণ ফায়ার প্রোটেকশন দিবে। এই ধরনের কিছু তো আসলে জিনিসটা অনেক অনেক ইজি হয়ে গেছে স্টিল স্ট্রাকচার করাটা। দেখা যাচ্ছে আগে আমরা কোনো কলাম গুলাকে, আমি অনেক ধরনের ফ্যাক্টরি দেখছি যেখানে ফায়ার হ্যাজার্ডস এর অনেক ধরনের সমস্যা থাকতে পারে বা ঝুঁকি অনেক বেশি। ওইসব জায়গায় যে করে ওরা স্টিলে বিল্ডিং করে, বাট কলামের চতুর্পাশে ওরা ব্রিক ওয়াল করে দেয় বা আরসিসি বা কম্পোজিট স্ট্রাকচার করে ফেলে, যাতে ফায়ার থেকে এটাকে সেভ করা যায়। বাট এখন রিসেন্টলি বিভিন্ন ধরনের কোম্পানি, বার্জার, তারপর এশিয়ান পেইন্ট, ওরা দেখলাম যে বিভিন্ন ধরনের ইপক্সি পেইন্ট বের করছে, যেটা হলো যে স্টিলের কলাম বিম, যেটা আমরা এটাকে অ্যাপ্লাই করি, তখন দেখা যাচ্ছে অনেক লং টাইম ফায়ার থেকে প্রোটেকশন দিবে। তো এটা খুব একটা দারুণ কনসেপ্ট। তো আসলে এখন আমরা আসলে যেটা জানতে পারলাম যে স্টিলের যে ডিসঅ্যাডভান্টেজটা আসলে কিছুই না, জাস্ট হলো আমাদের হাতে কিছু যে মরিচা ধরার ইয়া না থেকে নির্দেশনা দেওয়ার জন্য। হ্যাঁ, জি এখন বলেন। আমরা 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 আসলে আমরা আসলে আমরা আসলে ফায়ার প্রোটেকশনটা বিভিন্ন ভাবে করতে পারি। এটা হচ্ছে যেমন যে একটা কথা ঠিক এখানে, যে আমরা চতুর্থ সাইডে ব্রিক ওয়ালের অ্যারেঞ্জমেন্ট করে আমরা ফায়ার প্রোটেকশন করতে পারি। এছাড়া আমরা হচ্ছে স্টিল মেম্বার গুলো কংক্রিটিং এর মাধ্যমে এটাকে আমরা ফায়ার প্রোটেকশন করতে পারি। এছাড়া একটা পেইন্ট আছে যেটাকে বলে ইনটুমসিন পেইন্ট, এই পেইন্ট ইউজ করে আমাদের কিন্তু ফায়ার প্রোটেকশন আমরা করতে পারি। এছাড়া দেখা যাচ্ছে কিছু ইনসুলেটর এখন পাওয়া যাচ্ছে, ফায়ার প্রোটেকশন করতে পারতেছি। তার মানে ফায়ার প্রোটেকশনে কিন্তু এখন অনেক ওয়ে কিন্তু এখন আমাদের বাংলাদেশে চলে আসছে, যা অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে। তার মানে ফায়ার প্রোটেকশন
করতে পারতেছি। এখন ব্যাপারটা হলো হচ্ছে ফায়ার প্রোটেকশন, আমরা এই ইন্টুসেন পেইন্ট বলি বা হচ্ছে আমরা ইনসুলেশন বলি বা এটাকে স্প্রের মাধ্যমে ফায়ার প্রোটেকশন করা যায়। এইটা করার পরে কি করতে হবে, আমাদের একটা একটা সার্টিফিকেট লাগবে। কি সার্টিফিকেট? ইউএল সার্টিফিকেট, যেটাকে আমরা বলে থাকি আন্ডার রাইটার ল্যাবরেটরিজ, অর্থাৎ ইউএসএ ভিত্তিক একটা ল্যাবরেটরিজ এর ইউএল সার্টিফিকেট থাকতে হবে। তো আমরা এটা করার পরে কি করব, আমরা এটাকে টেস্ট করব। টেস্ট করে আসলে দেখবো যে এটা আমাদের সার্টিফাইড রেটিং দরকার বা 3 ঘন্টা রেটিং দরকার। আমরা এটাকে প্রোটেকশন করার পরে আমরা টেস্ট করে দেখলাম যে হ্যাঁ এটা আমার 2 ঘন্টা বা 3 ঘন্টা প্রোটেকশন নিচ্ছে, তখন আমি এটাকে স্যাটিসফাইড হতে পারবো যে হ্যাঁ আমার স্টিল স্ট্রাকচারটি এখন ফুললি ফায়ার প্রোটেক্টেড। সো এটা খুব ইজি একটা প্রসেস এবং এটা আমরা ইজিলি করতে পারি, এটা কোনো বিষয় না। তো সবার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের যারা আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছি বা যারা আর্কিটেক্ট আছে, যারা এই কনস্ট্রাকশন সেক্টরে বা সিভিল ইঞ্জিনিয়ারিং এই সেক্টরে যারা আমরা কাজ করি, স্ট্রাকচারাল নিয়ে কাজ করি, তাদের অবশ্যই আমাদের মেন্টালিটি যে থাকতে হবে যে হ্যাঁ বাংলাদেশে আমাদের স্টিল স্ট্রাকচারটাকে ডেভেলপ করতে হবে। তাহলে আমরা কি করবো, আমরা এই বর্তমান সময়ের সঙ্গে আমরা এগিয়ে যেতে পারবো। এই মন মানসিকতাটা আমাদের অবশ্যই থাকতে হবে। কিন্তু এটা এমন কিছুই না যে এই ব্যাপারে কোনো কোডে বলা নেই। অনেক ইন্টারন্যাশনাল কোডে আমাদের স্টিল স্ট্রাকচার সম্পর্কে ডিটেলস বলা আছে। এছাড়াও আমরা বাংলাদেশে এখন অনেক মেগা স্ট্রাকচার হচ্ছে স্টিলের। সো স্টিল স্ট্রাকচার আমরা এর যেমন খুব ডিসঅ্যাডভান্টেজ মাইনর থাকলেও কিন্তু এর অনেক অ্যাডভান্টেজ আছে, যার কারণে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কিন্তু আমরা অনেক আগে গেছি। হুম। তো দেখা যাচ্ছে এখন অনেক ব্রিজ, যেমন বললাম যে পদ্মা ব্রিজ থেকে শুরু করে রেলওয়ে, আপনার হচ্ছে রেলওয়ে অনেক ব্রিজ, তারপরে হচ্ছে বেলি ব্রিজ হচ্ছে, তারপরে যমুনা আহ, রেল রেলওয়ে ব্রিজ হয়ে গেছে। তো তার মানে স্টিল স্ট্রাকচার কিন্তু অনেক ডেভেলপ হয়ে গেছে। সো দেখা যাবে যে এর কিছুদিন পরে আমরা এখনো বাংলাদেশের গুলশানে যদি যাই, দেখা যাচ্ছে অনেক আমাদের কমার্শিয়াল বিল্ডিং ও কিন্তু স্টিলের হয়ে ইমপ্রুভ করতেছে। তো আমরা যদি সামনে দিনগুলোতে স্টিলের কাজ করা, যদি আমাদের মন মানসিকতা আহ, আমরা অনেক পজিটিভলি রাখি, তাহলে আমার মনে হয় বাংলাদেশেও আগামী কিছুদিনের মধ্যে আমাদের স্টিল স্ট্রাকচারে ফ্যামিলিয়ার হবে। মানুষ এটাকে খুব সুন্দর ভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে এবং যারা বিল্ডিং নির্মাণ করবে তারাও অনেক স্টিল স্ট্রাকচারের পজিটিভ হবে। অনেক সুন্দর ব্যাখ্যা। তো আসলে আহ আপনার রিসেন্টলি বাংলাদেশে বিভিন্ন জায়গায় আগুনের ইয়াটা খুব বেশি দেখা যাচ্ছে, আগুনের প্রকোপটা বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে বিভিন্ন রেস্টুরেন্টে আগুন ধরতেছে এবং বিভিন্ন তো ইন্ডাস্ট্রিয়াল তো আছেই। তো আসলে আমরা যারা ইঞ্জিনিয়ার আছি, বিশেষ করে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যারা আছি, তারা যদি মানুষের কাছে যে এই স্টিলের যে সুযোগ সুবিধা এবং যে তার যে ডিসঅ্যাডভান্টেজ যে 2-3টা আইটেম বললে, ওটা যদি সুন্দরভাবে যে এটা কিভাবে রিকভার করা যায়, রিকভার করার জন্য করা যায়, ওইটা যদি আমরা ভালো করে মানুষের কাছে তুলে ধরি, আমার মনে হয় ক্লায়েন্টরা খুব ইজিলি স্টিল স্ট্রাকচার করতে যাবে। কারণ যারা আসলে ঢাকা শহরে বলি বা বিভিন্ন বড় বড় সিটিতে খুব হাই রিস্ক বিল্ডিং করে, তারা আসলে এই টাকা পয়সা ফ্যাক্ট চিন্তা করে না, স্টিল স্ট্রাকচারের যে কস্টটা হয় এটার কথা তারা চিন্তা করে। তারা চিন্তা করে এই যে যে হ্যাজার্ডাস যে প্রবলেম গুলো, ফায়ারের ব্যাপারটা, তারপরে করোশনের ব্যাপারটা, এই ব্যাপারগুলা নিয়ে তারা তো ফেমিলার না। আর আমরা আসলে ইঞ্জিনিয়াররা যদি এগুলা ক্লায়েন্টের কাছে ভালো মতো তুলে না ধরি, তাহলে স্টিল স্ট্রাকচারের যে জনপ্রিয়তা সেটা আসলে অতটুকু দূরে যাবে না। এবং স্টিল স্ট্রাকচারের জনপ্রিয়তা না হলে আমরা আসলে নতুন যে গ্লোবাল যে একটা প্রতিযোগিতা চলতেছে, ওই গ্লোবাল প্রতিযোগিতা আমরা এগিয়ে থাকতে পারবো না। বিশেষ করে বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছে, এটা আসলে স্টিল স্ট্রাকচার না হলে কখনো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন করা সম্ভব হতো না। কারণ আমি যখন স্টিল মার্কেট ছিলাম, তখন আমি হিসাব করলাম, আমি 3 বছর ছিলাম, 3 বছর আমি 81টা প্রজেক্ট হ্যান্ড ওভার করছি। তো আসলে এই এটা আসলে অনেক কল্পনাতীত যে 3 বছরে 81টা প্রজেক্ট হ্যান্ড ওভার করে। এটা আসলে স্ট্রাকচার না হলে কখনো আরসিসি বিল্ডিং এ এতগুলা প্রজেক্ট, আমি আমার পুরো লাইফে, এই যে 10 বছর এক্সপিরিয়েন্সের লাইফে আমি এতগুলা আরসিসি বিল্ডিং কিন্তু হ্যান্ড ওভার করে নেই। কিন্তু স্টিলের স্ট্রাকচারের মোটামুটি 3 বছর আমি 81টা প্রজেক্ট হ্যান্ড ওভার করছি। তো যাক, স্টিলের নিয়ে আমরা অনেক কিছু জানলাম। এখন আসলে আমরা যারা রেসিডেন্সিয়াল বিল্ডিং করি, আমরা যারা ক্লায়েন্ট আছি বা অনেকে আছে যে ইঞ্জিনিয়ার আছি, তারা আসলে রেসিডেন্সিয়াল বিল্ডিং কথা চিন্তা করলে আমরা প্রথমে যেটা চিন্তা আসে যে আরসিসি বিল্ডিং এর ডিজাইনে আমরা হাত দিই। আমরা চিন্তা করি না যে একটা
রেসিডেন্সিয়াল বিল্ডিং স্টিলের যদি আমরা ডিজাইন করি খুব সুন্দরভাবে কম টাকায় এবং খুব ইজিলি করা যায় এবং অনেক লুক্রেটিভ ভাবে উপস্থাপন করা যায়। এখানে আমাদের আর্কিটেক্টরের যেরকম অবদান থাকা দরকার, আমাদের ইঞ্জিনিয়ার অবদান থাকা দরকার। তো আমি আপনাদেরকে একটু ছোট্ট সাজেশন চাবো যে আমরা যদি আসলে ক্লায়েন্ট হিসাবে যদি আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলা আমরা যারা গ্রামে করি বা উপশহরে করি বা সিটিতে যারা 2 তলা 3 তলা বা ডুপ্লেক্স বিল্ডিং করি, তো আমরা যদি এগুলো স্টিলে বিল্ডিং করতে চাই তাহলে আমাদের কি কোনো সমস্যা আছে কিনা বা আমরা করলে কিভাবে ইজি হয়, বা আমাদের জন্য কোনো সাজেশন আছে কিনা আপনার পক্ষ থেকে? না, সাজেশন বলতে আসলে ইজিলি করা যায়। এখন অনেক রেসিডেন্সিয়াল বিল্ডিং স্টিলে হচ্ছে, তো এখন স্টিলের বিল্ডিং করতে আসলে কোনো বাধা নেই। সো দোতলা বিল্ডিং আমাদেরকে একটু এখানে ব্যাপার হচ্ছে কি, যেমন হচ্ছে ফ্লোর কিন্তু আমাদের আরসিসি হয়ে যায়। তার মানে ফ্লোরের বিম গুলো যদি আমরা বলি অলমোস্ট কম্পোজিট স্ট্রাকচার হয়ে যায়, ফ্লোর গুলো কম্পোজিট বিম হয়ে যায়। তার মানে সেখানেও কিন্তু আমাদের ফায়ার প্রোটেকশন অলরেডি কিছু থেকে যাচ্ছে। এছাড়াও হচ্ছে আমরা কি করব, আমরা তো ব্রিক ওয়াল দিয়ে আমরা হচ্ছে এটাকে ইনক্লোজ করি। তো সেখানেও কিন্তু ব্রিক ওয়ালে একটা ফায়ার প্রোটেকশন রয়েছে। শুধু এখানে স্টিল বিল্ডিং না, যে কোনো স্টিল বিল্ডিং হতে পারে বা আরসিসি বিল্ডিং হতে পারে। এই বিল্ডিং গুলোর স্ট্রাকচারাল ডিজাইনের পাশাপাশি কিন্তু ফায়ার ফায়ার প্রোটেকশনের বা ফায়ার সেফটি ডিজাইনও কিন্তু করাতে হবে। কেন লাগবে? যে একটা একটা বিল্ডিং যখন আমরা ডিজাইন করব, ডিজাইন করার পরে আমাদের সেই বিল্ডিং এর ফায়ারের ফেসিলিটি গুলো আছে কিনা, সেখানে ফায়ার ডোর আছে কিনা, ফায়ার হাইড্রেন্ট আছে কিনা, এই জিনিসগুলো আছে কিনা, এটা কিন্তু আমাদেরকে একটা সময় দেখতে হবে। যে এমন না যে স্টিলের জন্য লাগবে আরসিসির জন্য লাগবে, তা না। স্টিল আরসিসি সব স্ট্রাকচারের জন্যই কিন্তু লাগবে। যে এই প্রোটেকশন গুলো, যখন একটা আগুন লেগে যাবে, তার যে ইমিডিয়েট যে প্রোটেকশন গুলো, এটা স্টিলের জন্য থাকতে হবে, আরসিসির জন্য থাকতে হবে। তার মানে এই ফায়ারের যে সেফটি গুলো, এটা কিন্তু আমাদেরকে ইনশিওর করতে হবে। সো এটা কোনো ইস্যু না। আমরা আমরা অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, কমার্শিয়াল সেক্টর, তারপরে হচ্ছে রেসিডেন্সিয়াল সেক্টর, সব সেক্টরে কিন্তু আমরা হচ্ছে স্টিলের স্ট্রাকচার করতে পারি। সো এটা আমরা খুব অল্প খরচে, অল্প সময়ে, এবং যেহেতু এর একটা রিসাইকেল ভ্যালু আছে, সো এই দিক দিয়ে চিন্তা করে কিন্তু আমরা স্টিলটা করতে পারি। এছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে মাটি একটু খারাপ থাকে বা সয়েলের ক্যাপাসিটি অনেক কম থাকে। তো দেখা যাচ্ছে যে একটা আরসিসি বিল্ডিং এর তুলনায় স্টিল স্ট্রাকচার যেহেতু লাইট ওয়েট স্ট্রাকচার হয়ে থাকে, সুতরাং এই সুপার স্ট্রাকচার থেকে কিন্তু সাব স্ট্রাকচারে লোড অনেক কম আসে। যার কারণে কিন্তু কি হয়, যে ফাউন্ডেশনের সাইজটা অনেক কমে যায়। তো রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে কি হয়, আমরা তো ফাউন্ডেশন আমাদের তো খুব অল্প খরচের মধ্যে করতে হবে। দেখা যাচ্ছে ফাউন্ডেশনের সাইজ যদি আমরা রিডিউস করতে পারি, সেখানে কিন্তু আমাদের অবশ্যই কস্ট সেভ হবে। এছাড়াও কিন্তু এমন ভাবে কলাম গুলো কাছাকাছি থাকে যে দেখা যাচ্ছে যে এমন একটা সিচুয়েশন দাঁড়ায়, অনেক সময় ম্যাট করার মতো সিচুয়েশন দাঁড়ায়। সো যখন আমরা ফাউন্ডেশন গুলোকে যদি আমি ছোট করে করতে পারি, তাহলে কিন্তু আমার এই ম্যাটে যেতে হচ্ছে না। সো এটাও কিন্তু আমাদের একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ কিন্তু আমরা বেনিফিট পেতে পারি আহ, এই ওয়েটের হিসেবে, সেলফ ওয়েট হিসেবে বা সুপার স্ট্রাকচারের ওয়েট হিসেবে। সো আমরা আমার সাজেশন হচ্ছে যে আমরা যে কোনো ধরনের বিল্ডিং অ্যাজ পার বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড হিসেবে, স্টিল হোক অথবা আরসিসি, দুটাই করতে পারবো। কোনোটার ক্ষেত্রে কোনো বাধ্যকতা নেই, কোনোটার ক্ষেত্রে কোনো নিষেধ নেই। শুধুমাত্র আমাদের মানসিকতা, আমাদের ইচ্ছা শক্তি, আমাদের মনোবল, এবং আমাদের এই স্টিল সেক্টরে জানার আগ্রহ থাকতে হবে। এবং আমরা যেন স্টিল ডিজাইন করতে পারি। আমরা যদি স্টিল ডিজাইন না করতে পারি, তখন কিন্তু আমরা স্টিলের বিল্ডিং মানুষ করতে সাজেস্ট করতে পারবো না। So, আমাদের যারা ডিজাইনার আছি তাদেরকে অবশ্যই স্টিল স্ট্রাকচারাল ডিজাইন সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। এবং তখনই কিন্তু আমরা কি করতে পারবো, এই 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 সেক্টরটাকে কিন্তু আমরা আগায় নিয়ে যেতে পারবো। So, আমার সাজেশন হচ্ছে যে আমরা আমাদের এই স্টিল সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। ধন্যবাদ। আপনার পয়েন্ট থেকে আমি একটা জিনিস দেখলাম, সেটা হলো যে আমাদের এখন বেশিরভাগ যে বিল্ডিং হচ্ছে লো ল্যান্ড, মানে হলো খাল বিল ভরাট করে মানে বালু ফিলিং করে বিল্ডিং করা হচ্ছে। ওইসব জায়গায় দেখা যাচ্ছে যে 3 তলা বা 4 তলা বিল্ডিং করতে পাইলিং লাগতেছে। রিজনটা কি? কারণ অনেক ডেড লোড আরসিসি যখন বিল্ডিং করে কলাম বিম এবং স্ল্যাবের থিকনেস অনেক বেশি থাকে, যার কারণে ডেড লোডটা অনেক বেশি থাকে। কিন্তু যদি ওখানে স্টিলের করা যায়, আমার মনে হয় ওইসব জায়গায় এই 3 তলা বা 4 তলার ক্ষেত্রে, বিশেষ করে সিলেট এবং হলো যে যে আমাদের ঢাকার আশেপাশে যে তুরাগ নদীর আশেপাশে যে বিল্ডিং গুলো হচ্ছে, এবং বিশেষ করে আমাদের বসুন্ধরা যদি কেউ 3 তলা 4 তলা করতে চায় এবং আত্মনগর, এগুলো এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ ফিলিং জায়গা।
তো এইসব জায়গায় কিন্তু ইজিলি কিন্তু তিনতলা চারতলা বিল্ডিং মনে হয় যে ফাইলিং ছাড়া করা যাবে যদি প্রপারলি ডিজাইন করা হয়। আর স্টিল স্ট্রাকচারের যে যে ডেড লোডটা খুবই কম, এই ডেড লোডটা কিন্তু আরসিসি এর কয়েক গুণ বেশি। তো এটা আসলে আমাদের যারা আমরা ইঞ্জিনিয়ার আছে আমাদের দিক থেকে আসতে হবে। আমরা আসলে বিল্ডিং করার ক্ষেত্রে প্রথমে মাথা আসে আরসিসি ব্যাপারটা, যে রড সিমেন্ট লাগবে। এটা চিন্তা না করে আমরা যদি চিন্তা করি যে আমরা প্লেট দিয়ে করব, পাইপ করব বা বক্স দিয়ে করব, তাহলে মনে হয় জিনিসটা খুব ইজি হয়। তো যাক, হাসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর উপস্থাপন করার জন্য, আমাদেরকে স্টিল স্ট্রাকচার সম্বন্ধে একটা ভালো আইডিয়া দেওয়ার জন্য। তো দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের যদি এই নিয়ে আর কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। এখন নেক্সট আমরা কোন ধরনের এপিসোড বা কিসের উপর আলোচনা করলে আপনাদের জন্য সুবিধা হয় সেটা আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ, খোদা হাফেজ। ধন্যবাদ। হুম। আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের সাথে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি আমাদের চতুর্পাশে এখন প্রচুর পরিমাণে স্টিলের কাজ হচ্ছে। তো স্টিলের কাজের সাথে সাথে যখন আমরা বিভিন্ন স্টিলের কাজ দেখি তখন আমাদের আসলে অনেক কিউরিসিটি জমে যে আসলে স্টিলের কাজগুলো কিভাবে হচ্ছে বা এটার ডিজাইন কোড কি, বা এটা তো আসলে বেসিক্যালি আমাদের দেশে একটা নতুন ধরনের ইমপ্লিমেন্ট হচ্ছে। তো আমরা নর্মালি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বিল্ডিং গুলো দেখে এবং যখন বিভিন্ন ধরনের কমার্শিয়াল বিল্ডিং এর স্টিলের কাজগুলো দেখি তখন এই কাজগুলো আসলে অনেক লুক্রেটিভ হয়। তখন আসলে আমাদের অনেক জানার ইচ্ছা থাকে যে আসলে কাজগুলো কিভাবে হয় এবং এগুলো আসলে ডিজাইন কোড কি, বা বাংলাদেশের বিএনপিসি কোডে কি দেওয়া আছে, কি ধরনের অ্যাডভান্টেজ পাওয়া যায় বা ডিসঅ্যাডভান্টেজ পাওয়া যায়, এই ব্যাপারগুলোর প্রতি আমাদের কৌতূহল জন্মে। তো আজকে আমি এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে একজনকে আমি যুক্ত করছি। বেসিক্যালি উনি হলো যে ইন্টারন্যাশনাল কোড কাউন্সিল কর্তৃক সার্টিফাইড এবং হলো যে স্টিল মার্ক গ্রুপ অফ কোম্পানির ডিজাইনের হেড হাসান হাবিব, এবং উনি রাজুকের ইনলিস্টেড সার্টিফাইড স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হাসান হাবিব। তো হাসান হাবিব ভাই, আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ওমর ফারুক, আজকের ইঞ্জিনিয়ারিং মিশনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ঠিক আছে, ওয়েলকাম। তো ভাই আসলে আজকে আপনাকে যে আমন্ত্রণ জানাচ্ছি সেটা হলো যে আমরা আজকে স্টিল স্ট্রাকচার নিয়ে একটু কিছু জিনিস ডিসকাস করব, যেটা আসলে আমাদের অনেকের কৌতূহল জমে। তো আমরা আসলে প্রথমে জানি যে আসলে স্টিল স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি, এটা যদি একটু সংক্ষেপে বলতেন। বেসিক্যালি হচ্ছে যে স্ট্রাকচারটা কি জিনিস এটা আমাদের ফার্স্টে জানতে হবে, যে স্ট্রাকচার কি জিনিস। যে স্ট্রাকচার হচ্ছে একটা ফ্রেমিং সিস্টেম, যে ফ্রেমিং সিস্টেমটি একটা আইসোলেটেড ফ্রেমিং সিস্টেম, যে ফ্রেমিং সিস্টেমটি এট এ টাইমে একটা গ্রাভিটি লোড, যেটাকে আমরা বলে থাকি ডেড লোড, লাইফ লোড, এবং একই সময় ল্যাটারাল যে লোড গুলো, এনভায়রনমেন্টাল লোড আছে যেমন উইন্ড লোড, আর্থকোয়ার্ক লোড, এই লোড গুলো রেজিস্ট করতে পারে এই ফ্রেমিংটা। এই ফ্রেমিং গুলোকেই বলা হয় যে স্ট্রাকচার। তো এই স্ট্রাকচার গুলো কিভাবে ফর্ম করে, একটা কলাম, বিম, তার একটা ফ্লোরে স্ল্যাব থাকবে, অথবা আরসিসি শেয়ার ওয়াল, স্টিলের ক্ষেত্রে বেসিং থাকবে। তো এই এলিমেন্ট গুলো নিয়ে বেসিক্যালি একটা স্ট্রাকচার ফর্ম করে। আর এই স্ট্রাকচার গুলো বেসিক্যালি দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে বিল্ডিং, একটি হচ্ছে নন বিল্ডিং স্ট্রাকচার। বিল্ডিং স্ট্রাকচার এবং নন বিল্ডিং স্ট্রাকচার। তো বিল্ডিং স্ট্রাকচারটা কি? বিল্ডিং স্ট্রাকচারটা হচ্ছে যে যে স্ট্রাকচার গুলো অকুপেন্সি হিসেবে মান মানে মানুষ যে অকুপেন্সি ভাবে ইউজ করে, যে হিউম্যান অকুপেন্সি হিসেবে যেটা ইউজ হয় আর কি, অর্থাৎ মানুষ যে ফ্লোর গুলো থাকে, ফ্লোর গুলো ইউজ করে, যে বিল্ডিং গুলো ইউজ হয় আর কি। তার মানে হিউম্যান অকুপেন্সি যেটা থাকে এগুলো হচ্ছে বিল্ডিং স্ট্রাকচার। যেমন আমরা যে রেসিডেন্সিয়াল বিল্ডিং করি, গার্মেন্টস বিল্ডিং করি, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, এগুলো হচ্ছে বিল্ডিং স্ট্রাকচার। আর নন বিল্ডিং স্ট্রাকচার কোনগুলো? নন বিল্ডিং স্ট্রাকচার গুলো হচ্ছে যেমন আমরা ওয়াটার ট্যাঙ্ক করি, তারপরে একটা টাওয়ার করি, তারপরে হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চিমনি করি, তারপরে আমরা যে সাইনবোর্ড গুলো দেখতে পারি, এগুলো হচ্ছে হিউম্যান অকুপেন্সি না। তো এই সব স্ট্রাকচার গুলোকে আমরা বলে থাকি নন বিল্ডিং স্ট্রাকচার। তার মানে যে স্ট্রাকচার গুলো বিল্ডিং স্ট্রাকচার হতে পারে এবং নন বিল্ডিং স্ট্রাকচার হতে পারে। এখন এই বিল্ডিং গুলো কিভাবে ফর্ম করে? বিল্ডিং বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটা আরসিসি বিল্ডিং হতে পারে, স্টিল বিল্ডিং হতে পারে, আবার আরসিসি এবং স্টিল দুইটাকে কম্বাইন করে কম্পোজিট স্ট্রাকচার হতে পারে। হতে পারে। তো আরসিসি স্ট্রাকচার গুলো কি জিনিস? যে যে বিল্ডিং গুলো বা যে ফ্রেমিং সিস্টেম গুলো আরসিসি কলাম, বিম এবং ফ্লোরের স্ল্যাব অথবা শেয়ার ওয়ালের সমন্বয়ে যে বিল্ডিং গুলো হবে, এবং এই সেকশন গুলো অবশ্যই একটা ক্র্যাক সেকশন হয় সবসময় আরসিসি স্ট্রাকচার গুলো। তো
আবার প্রি স্টেজ গেলে সেটা ডিফারেন্ট ইস্যু। তো এই যে ক্র্যাক সেকশনের যে কলাম বিম যেটা আরসিসি হয়, অর্থাৎ রেইনফোর্স কংক্রিট যে স্ট্রাকচার গুলো, এটাকে আমরা বলে থাকতেছি আরসিসি বিল্ডিং বা আরসিসি স্ট্রাকচার। এবং স্টিল, তাহলে স্টিল গুলো কি? যে স্টিলের ডেফিনিশনটা আসলে সেম, যে তো এখানে কলাম থাকবে, বিম থাকবে, ব্রেসিং থাকবে। তো কিন্তু এখানে কি হবে, যেখানে আমরা ক্র্যাক সেকশন থাকতেছে না। তো স্টিলের ফ্রেম গুলো কিরকম হয়, যেমন হচ্ছে আরসিসি কিন্তু একটা রেক্টেঙ্গুলার কলাম হতে পারে, স্কোয়ার হতে পারে, অথবা সার্কুলার কলাম হতে পারে। কিন্তু স্টিলের ক্ষেত্রে হয় কি, এই সেকশন গুলো বেসিক্যালি আই সেকশন হয়, অথবা পাইপে হতে পারে, তারপরে বক্সের সেকশন হতে পারে। আহ, এরকম ডিফারেন্ট টাইপ অফ স্টিলের যে ম্যাটেরিয়ালস গুলো আছে, এই ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করে যে কলাম বিম এবং ডেক স্ল্যাবের সমন্বয়ে এবং ব্রেসিং এর সমন্বয়ে যে স্ট্রাকচারটি ফর্ম করে, এই স্ট্রাকচার গুলোকে আমরা বলে থাকি স্টিল স্ট্রাকচার। আচ্ছা, থ্যাংক ইউ। তো আসলে আমরা জানতে পারলাম যে আসলে স্টিল স্ট্রাকচার কি জিনিস, সাথে আমরা বুঝতে পারলাম যে আরসিসি বিল্ডিং এর কি ধরনের ফ্রেমিং থাকে বা কোন ধরনের স্ট্রাকচারকে নন স্ট্রাকচার বলে, এবং কোন ধরনের স্ট্রাকচারকে আহ মানে অকুপাইড মানুষের যে স্ট্রাকচার এটাকে স্ট্রাকচার বলে। তো আমরা আসলে এখন জানবো যে বেসিক্যালি যে আমরা যে স্টিল স্ট্রাকচারের কাজ আমরা দেখতেছি, আসলে এই স্টিল স্ট্রাকচারের কাজটা আসলে সম্পূর্ণ নতুন। সেটা পুরো ওয়ার্ল্ডে নতুন। নর্মালি আমরা দেখি যে বিভিন্ন ফ্যাক্টরি বিল্ডিং এর কাজ হয়, শেড বিল্ডিং গুলো হয়, ওইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিজাইনটা যখন কোনো মেশিনারিজ বসানো হয় বা কোনো বড় বড় কোম্পানি যখন অনেক হাইটের যখন স্ট্রাকচার করে বা তার ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং করে, তখন দেখা যাচ্ছে ডিজাইন ইনক্লুড করে। নতুবা আমরা ট্রেডিশনালি দেখছি যে মানুষ নর্মালি পাইপ বা অ্যাঙ্গেল দিয়ে করে ফেলতেছে। তো এখন রিসেন্টলি আমরা দেখছি বিভিন্ন ধরনের রেসিডেন্সিয়াল বিল্ডিং হচ্ছে, আবার কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে। এক্ষেত্রে আসলে ডিজাইনের ক্রাইটেরিয়া কি বা বিএনবিসি কোডে কি দেওয়া আছে, এটা যদি আমাদেরকে একটু ব্রিফ করতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। না, বেসিক্যালি হচ্ছে যে বিল্ডিং, আরসিসি বিল্ডিং হোক বা স্টিল বিল্ডিং হোক অথবা কম্পোজিট বিল্ডিং হোক, তার একটা গাইডলাইন অবশ্যই আছে। তো আমাদের বিএনবিসি কোডে যেমন আরসিসি স্ট্রাকচার গুলোর জন্য যেমন একটা গাইডলাইন দেয়া আছে, সিমিলার ভাবে স্টিল স্ট্রাকচার জন্য একটা গাইডলাইন দেয়া আছে। আরসিসি বিল্ডিং গুলো একটা আমাদের কোডে যেরকম গুরুত্ব সহকারে একটা স্থান পেয়েছে, সিমিলারলি ভাবে স্টিল স্ট্রাকচারকেও সেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যে এমন না যে স্টিলকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বা স্টিলের ব্যাপারে আমাদের বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে ডিটেলস আলোচনা করা হয়নি। অবশ্যই আমাদের যেমন আরসিসি স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে, বিভিন্ন গাইডলাইন দেওয়া আছে। সো স্টিল বিল্ডিং এর ব্যাপারেও স্টিলের গাইডলাইন গুলো দেওয়া আছে, যে একটা স্টিল বিল্ডিং যখন হবে, সো এই স্টিল বিল্ডিং এর ক্রাইটেরিয়া গুলো কিরকম হবে, যে এটা এটা স্পেশাল হবে কিনা, ইন্টারমিডিয়েট হবে, নাকি ডুয়েল সিস্টেম হবে, নাকি অর্ডিনারি হবে, এ ব্যাপারে ডিটেলস গাইডলাইন দেওয়া আছে। একই সঙ্গে আমরা যখন স্টিল বিল্ডিং গুলো কিরকম হয়, স্টিল বিল্ডিং গুলো বেসিক্যালি একটা প্রি ফেব্রিকেটেড, অর্থাৎ স্টিল বিল্ডিং আমরা কি করি, আগেই ফ্যাক্টরিতে এটা ফেব্রিকেশন করে নিই। তারপরে আমরা এটাকে সাইটে গিয়ে আমরা হয় ওয়েল্ডিং এর মাধ্যমে আমরা এটাকে কলাম এবং বিমে জয়েন করে এটাকে দাঁড় করাই, অথবা আমরা কি করি, নাট বোল্ট জয়েন করে আমরা হচ্ছে এই বিল্ডিংটাকে দাঁড় করাই। অর্থাৎ কলামের সঙ্গে যে বিমের জয়েন্ট হবে, এটা অবশ্যই নাট বোল্ট দিয়ে আমরা জয়েন করব। তো আরসিসির ক্ষেত্রে যে জিনিসটা হয়, যে এখানে কাস্টিংটা মনোলিথিক্যালি একসঙ্গে কাস্টিং হয়ে যায়, বিম এবং কলাম। কিন্তু স্টিলের ক্ষেত্রে কি হচ্ছে, যে একটা বিম একটা আলাদা পার্ট, কলাম একটা আলাদা পার্ট, এই পার্টগুলো আলাদা পার্টগুলো আমরা যখন সাইডে নিয়ে যাব, তারপরে কি করব, এই নাট বোল্ট দিয়ে আমরা হচ্ছে কলামের সঙ্গে বিমের জয়েন করব। তার মানে এই প্রি ফেব্রিকেটেড যে ম্যাটেরিয়ালস গুলো আছে, এই ম্যাটেরিয়ালস গুলো সাইডে বেসিক্যালি আমরা নাট বোল্টের মাধ্যমে কানেকশন দিয়ে আমরা কি করি, এটাকে জয়েন করি। তো কানেকশনের ব্যাপারে আপনার হচ্ছে বলা আছে বিএনবিসি কোডে, যেমন আমরা তো এখানে বেসিক্যালি সাব স্ট্রাকচারটা আমাদের আরসিসি হবে। সাব স্ট্রাকচার অর্থাৎ আমাদের ফাউন্ডেশন, তারপরে হচ্ছে কলাম এবং গেট বিম, এটা আমাদের আরসিসি হবে। এখন স্টিলের পার্টটা হচ্ছে সুপার স্ট্রাকচার। তো সুপার স্ট্রাকচারে এই কলামগুলোকে আমরা কিভাবে রাখবো, তো আমরা কি করব, যে আরসিসি কলামের সঙ্গে আমরা অ্যাঙ্কর বোল্ট ইউজ করে এই স্টিল এবং আরসিসির মধ্যে একটা কানেকশন করে দেব। তাহলে হবে কি, এই কানেকশনের মাধ্যমেই আমাদের একটা স্টিল বিল্ডিং দাঁড়ায় যাবে। তো এখন হচ্ছে যে এই যে কানেকশন গুলো কিরকম হবে, কেমন বোল্ট দিতে হবে, বোর্ডের স্পেসিং গুলো কিরকম হবে, এর বোর্ডের স্ট্রেংথ গুলো কেমন হবে, কিরকম লোডের জন্য
কিরকম অ্যাঙ্কর বোল্টের অ্যারেঞ্জমেন্ট হবে অথবা নাট বোল্টের অ্যারেঞ্জমেন্ট হবে এর ডিটেলস আমাদের বিএনবিসি কোডে বলা আছে। একই সময় আমরা যে ব্রেসিং গুলো দেবো, ব্রেসিং এর কানেকশন গুলো স্পেশাল ক্রাইটেরিয়ার জন্য কেমন হবে, অর্ডিনারির জন্য কেমন হবে, এর ডিটেলস আমাদের বিএনবিসি কোডে দেওয়া আছে। সো বিএনবিসির বাইরে আসলে কিছুই না। আমাদের আরসিসি স্ট্রাকচার যেমন বিএনবিসি তে গাইডলাইন দেওয়া আছে, স্টিলের ব্যাপারেও ভাস্ট আমাদের বিএনবিসি কোডে গাইডলাইন দেওয়া আছে। সো আমরা যদি স্টিল বিল্ডিং, আরসিসি বিল্ডিং যতটুকু প্রাধান্য পাবে একটা স্টিল বিল্ডিং এ সেরকমই প্রাধান্য পাবে। এটাকে ছোট করে দেখার বা এটাকে নেগলিজেবল করার আসলে কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আসলে আমরা একটু আইডিয়া পেলাম। এখন আসলে আপনি আরেকটা কথা বলছেন, সেটা হলো যে যে ব্রেসিং এর যে ব্যাপারটা, আমরা নর্মালি যখন আরসিসি বিল্ডিং এর কাজ করি তখন আসলে নর্মালি কোনো ব্রেসিং দেখা যায় না। হয়তো বিদেশে যখন হাইরেজ বিল্ডিং করে তখন হয়তো মানে বিভিন্ন লোকেশন ওয়াইজ বেস করে হয়তো কোনো বেসিক দিতে পারে, বাট বাংলাদেশে খুবই কমই আরসিসির বেসিং ইউজ করা হয়। তো স্টিল স্ট্রাকচার আমি দেখছি কমনলি বিভিন্ন বিল্ডিং এ ব্রেসিং ইউজ করা। তো ব্রেসিংটা আসলে আরসিসি ইউজ করা হয় না, কিন্তু আমরা স্টিল ইউজ করি। এটা আসলে কোন ধরনের ক্রাইটেরিয়া ফলো করে আমরা ব্রেসিংটা ইউজ করি এবং এটা কেন ইউজ করতে হয় এটা যদি একটু ব্রিফ করতেন। না, এখন হচ্ছে যে স্টিল স্ট্রাকচার হচ্ছে একটা লাইট ওয়েট স্ট্রাকচার। হুম, লাইট ওয়েট স্ট্রাকচার মানে এর সেলফ ওয়েট গুলো অনেক কম থাকে। আর আরসিসি বিল্ডিং গুলো হচ্ছে যে এর যেহেতু কংক্রিট, এর সেলফ ওয়েট গুলো অনেক বেশি থাকে। তো স্টিল বিল্ডিং এ আমরা ব্রেসিং ইউজ করতেছি ঠিক আছে, কিন্তু এট এ টাইমে এই ব্রেসিং এর অল্টারনেটিভ আরসিসি তে হচ্ছে কিন্তু শেয়ার ওয়াল। অর্থাৎ আচ্ছা। শেয়ার ওয়ালে যা স্টিলের ক্ষেত্রে ব্রেসিং তাই। তো আমরা যখন একটা মাল্টি স্টোরি বিল্ডিং ডিজাইন করব তখন দেখা যাচ্ছে আমরা শেয়ার ওয়াল দিয়ে ডিজাইন করতেছি। তার মানে শেয়ার ওয়াল মিন্স হচ্ছে সেখানে কিন্তু ব্রেসিং ইউজ করা হচ্ছে। ব্রেসিং এর অল্টারনেটিভ হচ্ছে আরসিসি তে শেয়ার ওয়াল। অর্থাৎ শেয়ার ওয়াল যে পারপাস ইউজ হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের ব্রেসিং ও সেই পারপাসে ইউজ হচ্ছে, অর্থাৎ ল্যাটারাল ফোর্স কে রেজিস্ট করার জন্য আমরা ইউজ করতেছি। তো আরসিসি তে যেটা হচ্ছে যে কাস্টিং গুলো যেহেতু মনোলিথিক্যালি কাস্টিং হয়, তো ছোট ছোট স্ট্রাকচার গুলো যেটা যদি আমরা বলি যে বেশি হাই রাইজ স্ট্রাকচার যেগুলো না, দেখা যাচ্ছে যে দুই দিকেই মোমেন্ট ফ্রেম থাকে। সো কলাম বিম গুলো বেসিক্যালি আমাদের ল্যাটারাল ফোর্সটা ক্যারি করে। তখন হয় আমরা আসলে সেখানে শেয়ার ওয়াল অনেক সময় দেয়া লাগে না। কিন্তু যখন আমরা এটাকে আরসিসি স্ট্রাকচার, স্টিল স্ট্রাকচার যখন আমরা ইয়ে করতেছি, যখন আমরা স্টিল স্ট্রাকচার ইউজ করতেছি তখন হয় কি যে ল্যাটারাল লোড গুলো ট্রান্সফার করার জন্য যেহেতু কানেকশন গুলো হচ্ছে কি যে একদিকে হয়তো আমার ফুললি ফিক্সড করা হচ্ছে, দেখা যাচ্ছে অন্যদিকে আমাকে ফুললি ফিক্সড করার কোনো স্কোপ নাই। যেমন আমরা যদি একটা শেড বিল্ডিং এর দিকে তাকাই, শেড বিল্ডিং এ দেখলে দেখতে পারবো যে আমাদের মোমেন্ট ফ্রেমটা এক ডিরেকশনে, কিন্তু অপোজিট ডিরেকশনে কিন্তু আমাদের মোমেন্ট ফ্রেম নেই। তার মানে কি আমাকে এক ডিরেকশনে স্টেবল হলে আরেক দিকে কিন্তু আমার স্টেবল না। তখন ওইটাকে যেহেতু আমার মোমেন্ট ফ্রেম না, তাকে আনস্টেবল তো কোনো স্ট্রাকচার করা যাবে না। তখন কি করি আমরা ওইটাকে ব্রেস ফ্রেম করি। তার মানে একদিকে হচ্ছে যেমন আমার মোমেন্ট ফ্রেম, অপর দিকে হচ্ছে আমাদের ব্রেসিংটা চলে আসতেছে। সো যেটা আরসিসি থেকে আমাদের স্টিলটা একটু ডিফারেন্ট অ্যানালাইসিস এর ক্ষেত্রে, যে আরসিসি তে অনেক সময় দুই দিকে মোমেন্ট ফ্রেম হিসেবে আমরা অ্যানালাইসিস করতে পারি, কিন্তু স্টিলের অনেক স্ট্রাকচার আছে যা আমরা দেখা যাচ্ছে যে দুই দিকে মোমেন্ট ফ্রেম হিসেবে ডিজাইন করতে পারি না। তখন দেখা যাচ্ছে আমাদের একদিকে ব্রেস ফ্রেম করার জন্য ব্রেসিং ইউজ করতে হচ্ছে। আচ্ছা, আচ্ছা। যাক, বেসিক নিয়ে আমাদের মোটামুটি ভালো একটা আইডিয়া হলো। এই জিনিসটা আমি আসলে জানতাম না যে স্টিল স্ট্রাকচারের একদিকে দেখা যাচ্ছে মোমেন্ট ফ্রেম হচ্ছে, অন্যদিকে মোমেন্ট ফ্রেম হচ্ছে না, যার কারণে আসলে ব্রেসিং গুলো ইউজ করা হয়। তো খুবই দারুণ আইডিয়া পেলাম। এখন আসলে আমরা আসলে স্টিলের স্ট্রাকচার সম্বন্ধে জানতে চাচ্ছি। তো আসলে স্টিল স্ট্রাকচারের যে সুযোগ সুবিধা থাকতে পারে, কিছু সুযোগ সুবিধা আছে, যেমন স্টিল স্ট্রাকচারের কিছু অ্যাডভান্টেজ থাকতে পারে। তো আমাদেরকে যদি একটু ব্রিফ করতেন টেকনিক্যালি যে স্টিল স্ট্রাকচারের যে অ্যাডভান্টেজটা কি এবং ডিসঅ্যাডভান্টেজটা কি, এটা যদি আমরা একটু জানতাম আপনার মাধ্যমে, প্লিজ। আসলে যে কোনো জিনিসেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো স্টিল স্ট্রাকচারের অ্যাডভান্টেজ বলতে কি এখন হচ্ছে যে আমরা যখন একটা লার্জ স্প্যানের একটা স্ট্রাকচার করবো, যেমন আমরা যদি একটা অডিটোরিয়াম করি অনেক বড় স্প্যান 100-200 ফিট, অথবা যে হ্যাঁ যেমন হচ্ছে যদি আমরা হ্যাঙ্গার করি, হ্যাঁ যে হ্যাঙ্গার যখন করি তখন আমাদের এরোপ্লেন গুলো রাখার জন্য দেখা যাচ্ছে বা হেলিকপ্টার রাখার জন্য আমাদের কিন্তু হিউজ একটা স্প্যানের দরকার হয়। তারপরে দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো শিপইয়ার্ড বড় স্ট্রাকচার করি, শিপইয়ার্ডের জন্য যদি আমরা করি, আবার দেখা যাচ্ছে অনেক ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং আছে যেখানে ওপেন স্পেসটা
ক্লিয়ার স্পেসটা অনেক দরকার হয়, যে মাঝখানে কলাম রাখলে যেমন একটা আরসিসি বিল্ডিং করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের 20 ফিট বা 10 ফিট 15 ফিট পর পর যে কলাম দেখা যাচ্ছে, আমরা যখন স্প্যানটাকে কিন্তু আরসিসি তে খুব বেশি বড় করতে পারি না। কিন্তু স্টিলের স্ট্রাকচারের ক্ষেত্রে স্টিলে যেহেতু স্ট্যান্ড গুলো, টেনশন স্ট্যান্ড গুলো অনেক বেশি থাকে, স্টিল মেম্বারের ক্যাপাসিটি গুলো অনেক বেশি থাকে, সো এটা দিয়ে আমরা কি করতে পারি, লং স্প্যানের আমরা স্ট্রাকচার ডিজাইন করতে পারি। এটাকে লং স্প্যানের স্ট্রাকচার গুলো আমরা আমরা করতে পারি অনেক লং স্প্যানের জন্য। কিন্তু আরসিসি তে এটা এটা লিমিটেশন আছে, যে আরসিসি এর ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে অনেক বড় বড় স্প্যানের স্ট্রাকচার আসলে করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু যেটা স্টিলে আমরা খুব ইজিলি করতে পারি, অনেক বড় 100 150 ফিট 200 ফিটের স্প্যান কিন্তু আমরা ইজিলি করতে পারি, এটা কোনো সমস্যা নেই। তো এটা যেমন একটা বেনিফিট। 2 নম্বর হচ্ছে যে যেমন হচ্ছে এটা একটা রিসাইকেল ভ্যালু আছে। যেমন আমরা যদি সাপোজ একটা 200 টনের স্ট্রাকচার করি, এটাকে যদি কখনো আমরা শিপ করে যদি অন্য কোনো জায়গায় প্লেস করতে যাই, সেটাও সম্ভব। এরপরে যে স্টিলে যদি আমরা এখন থেকে একটা বিল্ডিং করার পরে 10 বছর পর চিন্তা করলাম যে না এটা আমরা ডিমলিশ করবো, তাহলে চাইলে কিন্তু আমরা মেটালিস্টটাকে রিইউজ করতে পারি। কিন্তু আরসিসি যদি আমরা একটা ডিমলিশ করার চিন্তা করি, তাহলে কিন্তু পুরো এই রিসাইকেল ভ্যালু জিরো। সো এখানে একটা ফিনান্সিয়াল বেনিফিট আমরা কিন্তু রিসাইকেল থেকে কিন্তু পেতে পারি। এছাড়া যেমন আরো সুবিধা আছে, যেমন একটা কনস্ট্রাকশনের ক্ষেত্রে যদি যাই, একটা আরসিসি স্ট্রাকচারের একটা যে কোনো জিনিস কাস্টিং করতে গেলে, আমরা স্ল্যাব কাস্টিং করলে আমাদের 28 ডেজের একটা কিউরিং পিরিয়ড থাকে। Period দিতে হয়। তো এই যে কিউরিং পিরিয়ড আমরা যদি 6টা ছাদ করি, যে 6টা ছাদ করি, তাহলে আমাদের কত সময় লাগতেছে। কিন্তু স্টিলের স্ট্রাকচার গুলো আমরা খুব সিম্পলি আমরা ফ্যাক্টরিতে ফেব্রিকেশন করে সাইটে নিয়ে এসে নাট বল্ট কানেকশন করে খুব ইজিলি আমরা কিন্তু এটা করতে পারি। এটা কিন্তু আমাদের একটা টাইম সেভের একটা ব্যাপার থাকতেছে, এট এ টাইমে আমাদের একটা কস্ট সেভের ব্যাপার থাকতেছে, কস্ট সেভ, তারপরে টাইম সেভ, তারপরে যেটা আমি বললাম যে লং স্প্যানের যে স্ট্রাকচার গুলো, এই স্ট্রাকচার গুলো কিন্তু আমরা ইজিলি ইউজ করতে পারি। তারপরে যেমন আমরা একটা যদি 10 তলা বিল্ডিং করি, দেখা যাচ্ছে যে আরসিসি তে কলামের সাইজ আসে 24 আসলো সাব এক্সাম্পল হিসেবে। কিন্তু আমরা যখন একটা স্টিলের 10 তলা বিল্ডিং এ যদি ডিজাইন করতে যাই, দেখা যাবে যে কলামের সাইজ গুলো আমার 14 ইঞ্চি বা 18 ইঞ্চি 18 ইঞ্চিতে হয়ে যাচ্ছে। অর্থাৎ খুব অল্প সেকশন ইউজ করে কিন্তু আমরা হিউজ ক্যাপাসিটি গেইন করতে পারি, অনেক লোড কিন্তু আমরা গেইন করতে পারি। সো এখানেও কিন্তু আমাদের একটা সেভিংস এর ব্যাপার আছে। সো এইসব দিক দিয়ে যদি চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের স্টিলে অনেক বেনিফিট আছে। এছাড়াও দেখি আমরা যেমন একটা যদি বিল্ডিং এর বা একটা কমার্শিয়ালের বা একটা হচ্ছে শপিং মলের সামনে যদি একটা স্ট্রাকচারাল ফ্রন্টের যদি একটা সুন্দর একটা আর্কিটেকচারাল ভিউ থাকে, তো এটা কিন্তু আরসিসি তে করা অনেক ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা স্টিলের স্ট্রাকচার করে আমরা কিন্তু এর বিউটিফিকেশনটা ফুটিয়ে তুলতে পারি, এই বিল্ডিং এর সৌন্দর্য কিন্তু ফুটিয়ে তুলতে পারি। সো আরসিসির পাশাপাশি স্টিল স্ট্রাকচার বর্তমান সময়ে বাংলাদেশে অনেক পপুলারিটি চলে আসছে। আমাদের দেশের বাইরে অনেক কান্ট্রিতে কিন্তু আগে থেকেই স্টিলের যেমন একটা ডিমান্ড রয়েছে, তারা এটাকে ফ্যামিলিয়ার আছে, কিন্তু আমরা কিন্তু এটা পিছিয়ে ছিলাম। কিন্তু বর্তমান বাংলাদেশে আমরা কিন্তু এখন আমরা দেখলাম যে পদ্মা ব্রিজ কিন্তু আমাদের এবার স্টিলের হয়েছে। তারপরে আমরা যমুনাতে আমরা রেলওয়ে একটা স্টিল ব্রিজ হয়েছে। তার মানে আমরা কিন্তু অলরেডি আমাদের এই সেক্টরটাকে আমরা কিন্তু ডে বাই ডে আমাদের কিন্তু গ্রো করতেছে, এবং এটা অনেকের কাছে এখন স্টিল স্ট্রাকচার গুলো ফ্যামিলিয়ার হচ্ছে। আমার আমার পিছনে আমার ব্যাকগ্রাউন্ডে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটা একটা মাল্টি স্টোরি একটা স্টিল বিল্ডিং। তো দেখে বোঝা যাচ্ছে যে এখন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে শুরু করে সবাই এখন কিন্তু স্টিলের প্রতি আগ্রহ থাকতেছে, এই যে বিভিন্ন বেনিফিটের কারণে। ধন্যবাদ। আরেকটা জিনিস হলো যে আমি দেখলাম যে বিভিন্ন মেশিনের হাইট, যেমন বিভিন্ন আপনার হলো ফ্যাক্টরি হতে পারে বা পাওয়ার প্ল্যান্ট হতে পারে, মেশিনের হাইট যখন অনেক বেশি হয়, মানে যখন মেশিনের হাইটটা অনেক বেশি আছে 24 ফিট বা 25 ফিট বা 30 ফিট, ওইসব ক্ষেত্রে দেখলাম যে স্টিল স্ট্রাকচার করতেছে, কারণ ওই এত হাইটের আসলে আরসিসি বিল্ডিং করতে গেলে একটা সময়ের ব্যাপার এবং কস্ট অনেক বেশি কস্টলি। মনে হয় এটা স্টিলের করলে খুব তাড়াতাড়ি এবং হলে কম কষ্টে করা যায়। তো এটা একটা ব্যাপার। আর হলো হ্যাঁ, যে অনেক আবার যদি দেখা যাচ্ছে ক্যান্টিলিভার যে ব্যাপার স্যাপারটা, ওইটাও মনে হয় যে স্টিলের করলে অনেক কস্ট কম হয়। যেমন আমার এক জায়গায় ক্যান্টিলিভার একটা স্ল্যাব করতে হবে, এবং যে কোনো সময় আমি এক্সটেন্ড করবো একটা স্ল্যাব, বা যে কোনো সময় একটা স্ল্যাবকে আমি বাড়াবো চতুর্পাশে, তখন মনে হয় স্টিলটাকে আমরা ব্যবহার করতে পারি। যাকে তারপরে আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেকগুলো সুবিধা জানতে পারলাম। এখন আসলে স্টিল স্ট্রাকচার নিয়ে আমরা জানলাম,
কিন্তু আসলে মানুষের আগ্রহ আছে, তা কিন্তু তার সাথে কিছু নেগেটিভ সাইডও আছে, আবার ডিসঅ্যাডভান্টেজ আছে, যার কারণে আসলে মানুষ অনেকে বা অনেকে ডিজাইনার আছে বাংলাদেশে যারা আসলে স্টিল স্ট্রাকচারটাকে সাজেস্ট করতেছে না রেসিডেন্সিয়াল বিল্ডিং হিসাবে বা কমার্শিয়াল বিল্ডিং হিসাবে। তারা এখনো ওই আরসিসি বিল্ডিংটাকে সাজেস্ট করতেছে। এখন আসলে কি ধরনের ডিসঅ্যাডভান্টেজ আছে যেটার জন্য আমরা আসলে আরসিসি বিল্ডিং গুলাকে এখনো অত ইমপ্লিমেন্ট করতে পারতেছে না বা মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না? সুন্দর করে যদি আমাদেরকে কয়েকটা ডিসঅ্যাডভান্টেজটা তুলে ধরতে। না, আসলে ডিসঅ্যাডভান্টেজ বলা যাবে না, এখন ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের কাছে ফ্যামিলিয়ার না, মানে আমরা এটাতে ইউজ টু না, বা যারা আচ্ছা। এখন যেমন রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কথা হলো বা কমার্শিয়াল বিল্ডিং এর কথা হলো, আমাদের যে বাংলাদেশে যারা আর্কিটেক্ট রয়েছে তারা দেখা যাচ্ছে যে তাদের স্টার্টিংটাই শুরু করে যে আরসিসি বিল্ডিং এর চিন্তা আরসিসি ভাবনা বিল্ডিং। করে লেআউট স্টার্ট রাইট। করে। তো আমরা হ্যাঁ। কিন্তু শুরুতেই এরা চিন্তা করি না যে এই বিল্ডিংটাকে আমরা স্টিলের করব। এই মেন্টালিটিটা কিন্তু আমাদের ফার্স্টে আসে না। তো আসলে যার এখনো কারণে গ্রো দেখা হয় যাচ্ছে নাই। যে এই ইনিশিয়ালি আসলে এখনো গ্রোটা হয়নি, যে না শুরুতে আমরা একটা স্টিলের কলাম লেআউট করে দাঁড় করালাম, হুম। ব্যাপারটা কিন্তু তা না। আমরা কি করি, শুরুতে একটা আরসিসি কলামের লেআউট দাঁড় করি, তার মানে আমাদের মেন্টালিটি এখনো ওইভাবে আসেনি যে স্টিল বিল্ডিং করব। যার কারণে কিন্তু আমরা আসলে এর পিছাই পিছাই গেছি এই জায়গাটাতে। তো আমি আমার যারা আজকে এই ভিডিওটা দেখতেছে, আমার বিশেষ করে যারা বাংলাদেশ আর্কিটেক্ট আছে, তাদের কাছে অনুরোধ থাকবে বা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আরসিসি বিল্ডিং এর পাশাপাশি স্টিল বিল্ডিং গুলোকে কিভাবে বাংলাদেশে ডেভেলপ করা যায় এই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের এইটা ক্লায়েন্টকে আমাদের যেমন বোঝাতে হবে, ক্লায়েন্টকে এর অ্যাডভান্টেজ সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে, তাদেরকে বোঝাইতে আমাদের সক্ষম হতে হবে। না হলে হবে কি, তাহলে এটাকে আমরা কিন্তু সামনে আগাই মানে যেতে পারবো না জিনিসটা নিয়ে। তো এখন হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজ বলবো না, এখানে আসলে যে কোনো জিনিসের কিছু ভালো দিক কিছু খারাপ দিক তো অবশ্যই থাকবে। তো আসলে হুম। এখানে খারাপ দিক বলবো না, যেমন হচ্ছে এখানে ব্যাপারটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে কিছু অংশ লাল কিছু অংশ গ্রে টাইপের কালার আছে আসলে। তো এটা মিনস হচ্ছে রেড মিনস হচ্ছে রেড অক্সাইড ইউজ করা হয়েছে। কেন রেড অক্সাইড ইউজ করা হয়েছে, যে এখানে স্টিল গুলো সাধারণত আমরা জানি যে স্টিল মেম্বার গুলো করোশন জন্য, স্টিল মেম্বার গুলো একটু করোশন হয়, তো যেটা হয়তো আরসিসির ক্ষেত্রে হবে না। তো এই করোশন প্রোটেকশনের জন্য কিন্তু আমরা রেড অক্সাইড দিয়েছি। তারপরে কি করছি, রেড অক্সাইড উপরে আবার কি করছি, আরেকটা আরো পেইন্ট করছি। এটা আমরা কি করছি, এটা এনামেল পেইন্ট হতে পারে অথবা ইপক্সি পেইন্ট হতে পারে অনেক। তো এই পেইন্ট গুলো ইউজ করে কিন্তু আমরা কি করতে পারি, করোশনটাকে অ্যাভয়েড করতে পারি। তো এটা কিন্তু অ্যাভয়েড করার স্কোপ আছে, সুযোগ আছে। আমরা কিন্তু এটা খুব অল্প লো কস্টে কিন্তু আমরা এই করোশনটাকে প্রোটেক্ট করতে পারি। সো এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যেমন একটা ফায়ারের বিষয় থাকে আসলে আমাদের, যে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আসলে একটা ফায়ার বিষয় থাকে। যে ফায়ারটা কি রকম হচ্ছে, যে স্টিল গুলো সাধারণত সে ইট সেলফের ফায়ার প্রোটেকশনটা অনেক কম থাকে। যেটা আরসিসি বিল্ডিং এ যেমন একটা কলাম যদি আমরা চিন্তা করি, দেখা যাচ্ছে যে এই কলামের একটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা কলামের যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা যদি সে ফায়ার প্রোটেকশন দিতে পারে, বা একটা 10 ইঞ্চি ব্রিক ওয়াল যদি 3 ঘন্টা পর ফায়ার প্রোটেকশন দিতে পারে বা 4 ঘন্টা ফায়ার প্রোটেকশন দিতে পারে, কিন্তু স্টিলের যে মেম্বার গুলো, এই স্টিলের মেম্বার গুলো কিন্তু ফায়ার প্রোটেকশনটা ইটসেলফ অনেক কম। সো এই ফায়ার প্রোটেকশন কম কারণে কিন্তু এমন না যে ফায়ার প্রোটেকশন ক্যাপাসিটি নেই দেখে আমরা এটা করতে পারবো না, তা না। তাহলে আমরা কি করতে পারি, যে এটাকে ফায়ার প্রোটেক্টিভ মেটেরিয়ালস আমরা তৈরি করতে পারি। তখন হবে কি, যে এই ফায়ারের যে প্রবলেমটা আছে এটা কিন্তু আর থাকবে না। হুম। ধন্যবাদ। এখন আমরা আসলে ফায়ার প্রোটেকশনটা অনেকভাবে করতে পারি। এখন রিসেন্টলি মনে হয় কিছু ধরনের কেমিক্যাল বের হয়েছে এবং ইপক্সি পেইন্ট বের হয়েছে, যেটা আসলে একটা স্টিল স্ট্রাকচারকে অনেকক্ষণ ফায়ার প্রোটেকশন দিবে। এই ধরনের কিছু তো আসলে জিনিসটা অনেক অনেক ইজি হয়ে গেছে স্টিল স্ট্রাকচার করাটা। দেখা যাচ্ছে আগে আমরা কোনো কলাম গুলাকে, আমি অনেক ধরনের ফ্যাক্টরি দেখছি যেখানে ফায়ার হ্যাজার্ডস এর অনেক ধরনের সমস্যা থাকতে পারে বা ঝুঁকি অনেক বেশি। ওইসব জায়গায় যে করে ওরা স্টিলে বিল্ডিং করে, বাট কলামের চতুর্পাশে ওরা ব্রিক ওয়াল করে দেয় বা আরসিসি বা কম্পোজিট স্ট্রাকচার করে ফেলে, যাতে ফায়ার থেকে এটাকে সেভ করা যায়। বাট এখন রিসেন্টলি বিভিন্ন ধরনের কোম্পানি, বার্জার, তারপর এশিয়ান পেইন্ট, ওরা দেখলাম যে বিভিন্ন ধরনের ইপক্সি পেইন্ট বের করছে, যেটা হলো যে স্টিলের কলাম বিম যেটা আমরা এটাকে অ্যাপ্লাই করি, তখন দেখা যাচ্ছে অনেক লং টাইম ফায়ার থেকে প্রোটেকশন দিবে। তো এটা খুব একটা দারুণ কনসেপ্ট। তো আসলে এখন আমরা আসলে যেটা জানতে পারলাম যে স্টিলের যে ডিসঅ্যাডভান্টেজটা আসলে কিছুই না, জাস্ট হলো আমাদের হাতে কিছু যে মরিচা ধরার ইয়া না, থেকে প্রোটেকশন দেওয়ার জন্য। হ্যাঁ, জি এখন বলেন। আমরা আমরা
আমরা আসলে আমরা আসলে আমরা আসলে ফায়ার প্রোটেকশনটা বিভিন্ন ভাবে করতে পারি। এটা হচ্ছে যেমন যে একটা কথা ঠিক এখানে যে আমরা চতুর্থ সাইডে ব্রিক ওয়ালের অ্যারেঞ্জমেন্ট করে আমরা ফায়ার প্রোটেকশন করতে পারি। এছাড়া আমরা হচ্ছে স্টিল মেম্বার গুলো কংক্রিটিং এর মাধ্যমে এটাকে আমরা ফায়ার প্রোটেকশন করতে পারি। এছাড়া একটা পেইন্ট আছে যেটাকে বলে ইনটুমসিন পেইন্ট, এই পেইন্ট ইউজ করে আমাদের কিন্তু ফায়ার প্রোটেকশন আমরা করতে পারি। এছাড়া দেখা যাচ্ছে কিছু ইনসুলেটর এখন পাওয়া যাচ্ছে, ফায়ার প্রোটেকশন করতে পারতেছি। তার মানে ফায়ার প্রোটেকশনে কিন্তু এখন অনেক ওয়ে কিন্তু এখন আমাদের বাংলাদেশে চলে আসছে, যা অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে। তার মানে ফায়ার প্রোটেকশন আমরা করতে পারতেছি। এখন ব্যাপারটা হলো হচ্ছে ফায়ার প্রোটেকশন আমরা এই ইনটুসেন পেইন্ট বলি বা হচ্ছে আমরা ইনসুলেশন বলি বা এটাকে স্প্রের মাধ্যমে ফায়ার প্রোটেকশন করা যায়। এইটা করার পরে কি করতে হবে, আমাদের একটা একটা সার্টিফিকেট লাগবে। কি সার্টিফিকেট? ইউএল সার্টিফিকেট, যেটাকে আমরা বলে থাকি আন্ডার রাইটার ল্যাবরেটরিজ, অর্থাৎ ইউএসএ ভিত্তিক একটা ল্যাবরেটরিজ এর ইউএল সার্টিফিকেট থাকতে হবে। তো আমরা এটা করার পরে কি করব, আমরা এটাকে টেস্ট করব। টেস্ট করে আসলে দেখব যে এটা আমাদের সার্টিফাইড রেটিং দরকার বা 3 ঘন্টা রেটিং দরকার। আমরা এটাকে প্রোটেকশন করার পরে আমরা টেস্ট করে দেখলাম যে হ্যাঁ এটা আমার 2 ঘন্টা বা 3 ঘন্টা প্রোটেকশন নিচ্ছে, তখন আমি এটাকে স্যাটিসফাইড হতে পারবো যে হ্যাঁ আমার স্টিল স্ট্রাকচারটি এখন ফুললি ফায়ার প্রোটেক্টেড। সো এটা খুব ইজি একটা প্রসেস এবং এটা আমরা ইজিলি করতে পারি, এটা কোনো বিষয় না। তো সবার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের যারা আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছি বা যারা আর্কিটেক্ট আছে, যারা এই কনস্ট্রাকশন সেক্টরে বা সিভিল ইঞ্জিনিয়ারিং এই সেক্টরে যারা আমরা কাজ করি, স্ট্রাকচারাল নিয়ে কাজ করি, তাদের অবশ্যই আমাদের মেন্টালিটি যে থাকতে হবে যে হ্যাঁ বাংলাদেশে আমাদের স্টিল স্ট্রাকচারটাকে ডেভেলপ করতে হবে। তাহলে আমরা কি করবো, আমরা এই বর্তমান সময়ের সঙ্গে আমরা এগিয়ে যেতে পারবো। এই মন মানসিকতাটা আমাদের অবশ্যই থাকতে হবে। কিন্তু এটা এমন কিছুই না যে এই ব্যাপারে কোনো কোডে বলা নেই। অনেক ইন্টারন্যাশনাল কোডে আমাদের স্টিল স্ট্রাকচার সম্পর্কে ডিটেলস বলা আছে। এছাড়াও আমরা বাংলাদেশে এখন অনেক মেগা স্ট্রাকচার হচ্ছে স্টিলের। সো স্টিল স্ট্রাকচার আমরা এর যেমন খুব ডিসঅ্যাডভান্টেজ মাইনর থাকলেও কিন্তু এর অনেক অ্যাডভান্টেজ আছে, যার কারণে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কিন্তু আমরা অনেক আগে গেছি। আহ, তো দেখা যাচ্ছে এখন অনেক ব্রিজ, যেমন বললাম যে পদ্মা ব্রিজ থেকে শুরু করে রেলওয়ে, আপনার হচ্ছে রেলওয়ে অনেক ব্রিজ, তারপরে হচ্ছে বেলি ব্রিজ হচ্ছে, তারপরে যমুনা আহ, রেল রেলওয়ে ব্রিজ হয়ে গেছে। তো তার মানে স্টিল স্ট্রাকচার কিন্তু অনেক ডেভেলপ হয়ে গেছে। সো দেখা যাবে যে এর কিছুদিন পরে আমাদের আমরা এখনো বাংলাদেশের গুলশানে যদি যাই, দেখা যাচ্ছে অনেক আমাদের কমার্শিয়াল বিল্ডিং ও কিন্তু স্টিলের হয়ে ইমপ্রুভ করতেছে। তো আমরা যদি সামনে দিনগুলোতে স্টিলের কাজ করা যদি আমাদের মন মানসিকতা আহ, আমরা অনেক পজিটিভলি রাখি, তাহলে আমার মনে হয় বাংলাদেশেও আগামী কিছুদিনের মধ্যে আমাদের স্টিল স্ট্রাকচারে ফেমিলিয়ার হবে। মানুষ এটাকে খুব সুন্দর ভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে এবং যারা বিল্ডিং নির্মাণ করবে তারাও অনেক স্টিল স্ট্রাকচারের পজিটিভ হবে। অনেক সুন্দর ব্যাখ্যা। তো আসলে আহ আপনার রিসেন্টলি বাংলাদেশে বিভিন্ন জায়গায় আগুনের ইয়াটা খুব বেশি দেখা যাচ্ছে, আগুনের প্রকোপটা বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে বিভিন্ন রেস্টুরেন্টে আগুন ধরতেছে এবং বিভিন্ন তো ইন্ডাস্ট্রিয়াল তো আছেই। তো আসলে আমরা যারা ইঞ্জিনিয়ার আছি, বিশেষ করে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যারা আছি, তারা যদি মানুষের কাছে যে এই স্টিলের যে সুযোগ সুবিধা এবং যে তার যে ডিসঅ্যাডভান্টেজ যে 2-3টা আইটেম বললেন, ওটা যদি সুন্দরভাবে যে এটা কিভাবে রিকভার করা যায়, রিকভার করার জন্য করা যায়, ওইটা যদি আমরা ভালো করে মানুষের কাছে তুলে ধরি, আমার মনে হয় ক্লায়েন্টরা খুব ইজিলি স্টিল স্ট্রাকচার করতে যাবে। কারণ যারা আসলে ঢাকা শহরে বলি বা বিভিন্ন বড় বড় সিটিতে খুব হাই রিস্ক বিল্ডিং করে, তারা আসলে এই টাকা পয়সা ফ্যাক্ট চিন্তা করে না, স্টিল স্ট্রাকচারের যে কস্টটা হয় এটার কথা তারা চিন্তা করে। তারা চিন্তা করে এই যে যে হ্যাজার্ডাস যে প্রবলেম গুলো, ফায়ারের ব্যাপারটা, তারপরে করোশনের ব্যাপারটা, এই ব্যাপারগুলা নিয়ে তারা তো ফেমিলার না। আর আমরা আসলে ইঞ্জিনিয়াররা যদি এগুলা ক্লায়েন্টের কাছে ভালো মতো তুলে না ধরি, তাহলে স্টিল স্ট্রাকচারের যে জনপ্রিয়তা সেটা আসলে অতটুকু দূরে যাবে না। এবং স্টিল স্ট্রাকচারের জনপ্রিয়তা না হলে আমরা আসলে নতুন যে গ্লোবাল যে একটা প্রতিযোগিতা চলতেছে, ওই গ্লোবাল প্রতিযোগিতা আমরা এগিয়ে থাকতে পারবো না। বিশেষ করে বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছে, এটা আসলে স্টিল স্ট্রাকচার না হলে কখনো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন করা সম্ভব হতো না। কারণ আমি যখন স্টিল মার্কেট ছিলাম, তখন আমি হিসাব করলাম, আমি 3 বছর ছিলাম, 3 বছর আমি 81টা প্রজেক্ট হ্যান্ড ওভার করছি।
তো আসলে এই এটা আসলে অনেক কল্পনাতীত যে 3 বছরে 81টা প্রজেক্ট হ্যান্ড ওভার করে। এটা আসলে স্ট্রাকচার না হলে কখনো আরসিসি বিল্ডিং এ এতগুলা প্রজেক্ট, আমি আমার পুরো লাইফে, এই যে 10 বছর এক্সপিরিয়েন্সের লাইফে আমি এতগুলা আরসিসি বিল্ডিং কিন্তু হ্যান্ড ওভার করে নেই। কিন্তু স্টিলের স্ট্রাকচারের মোটামুটি 3 বছর আমি 81টা প্রজেক্ট হ্যান্ড ওভার করছি। তো যাক, স্টিলের নিয়ে আমরা অনেক কিছু জানলাম। এখন আসলে আমরা যারা রেসিডেন্সিয়াল বিল্ডিং করি, আমরা যারা ক্লায়েন্ট আছি বা অনেকে আছে যে ইঞ্জিনিয়ার আছি, তারা আসলে রেসিডেন্সিয়াল বিল্ডিং কথা চিন্তা করলে আমরা প্রথম যেটা চিন্তা আসে যে আরসিসি বিল্ডিং এর ডিজাইনে আমরা হাত দিই। আমরা চিন্তা করি না যে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং স্টিলের যদি আমরা ডিজাইন করি খুব সুন্দরভাবে, কম টাকায় এবং খুব ইজিলি করা যায় এবং অনেক লুক্রেটিভ ভাবে উপস্থাপন করা যায়। এখানে আমাদের আর্কিটেক্টরের যেরকম অবদান থাকা দরকার, আমাদের ইঞ্জিনিয়ার অবদান থাকার দরকার। তো আমি আপনাদেরকে একটু ছোট্ট সাজেশন চাবো যে আমরা যদি আসলে ক্লায়েন্ট হিসাবে যদি আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলা আমরা যারা গ্রামে করি বা উপশহরে করি বা সিটিতে যারা 2 তলা 3 তলা বা ডুপ্লেক্স বিল্ডিং করি, তো আমরা যদি এগুলো স্টিলে বিল্ডিং করতে চাই, তাহলে আমাদের কি কোনো সমস্যা আছে কিনা, বা আমরা করলে কিভাবে ইজি হয়, বা আমাদের জন্য কোনো সাজেশন আছে কিনা আপনার পক্ষ থেকে? না, সাজেশন বলতে আসলে ইজিলি করা যায়। এখন অনেক রেসিডেন্সিয়াল বিল্ডিং স্টিলে হচ্ছে। তো এখন স্টিলের বিল্ডিং করতে আসলে কোনো বাধা নেই। সো দোতলা বিল্ডিং আমাদেরকে একটু এখানে ব্যাপার হচ্ছে কি, যেমন হচ্ছে ফ্লোর কিন্তু আমাদের আরসিসি হয়ে যায়। তার মানে ফ্লোরের বিমগুলো যদি আমরা বলি অলমোস্ট কম্পোজিট স্ট্রাকচার হয়ে যায়, ফ্লোর গুলো কম্পোজিট বিম হয়ে যায়। তার মানে সেখানেও কিন্তু আমাদের ফায়ার প্রোটেকশন অলরেডি কিছু থেকে যাচ্ছে। এছাড়াও হচ্ছে আমরা কি করব, আমরা তো ব্রিক ওয়াল দিয়ে আমরা হচ্ছে এটাকে ইনক্লোজ করি। তো সেখানেও কিন্তু ব্রিক ওয়ালে একটা ফায়ার প্রোটেকশন রয়েছে। শুধু এখানে স্টিল বিল্ডিং না, যে কোনো স্টিল বিল্ডিং হতে পারে বা আরসিসি বিল্ডিং হতে পারে। এই বিল্ডিং গুলোর স্ট্রাকচারাল ডিজাইনের পাশাপাশি কিন্তু ফায়ার ফায়ার প্রোটেকশনের বা ফায়ার সেফটি ডিজাইনও কিন্তু করাতে হবে। কেন লাগবে? যে একটা একটা বিল্ডিং যখন আমরা ডিজাইন করব, ডিজাইন করার পরে আমাদের সেই বিল্ডিং এ ফায়ারের ফেসিলিটি গুলো আছে কিনা, সেখানে ফায়ার ডোর আছে কিনা, ফায়ার হাইড্রেন্ট আছে কিনা, এই জিনিসগুলো আছে কিনা, এটা কিন্তু আমাদেরকে একটা সময় দেখতে হবে। যে এমন না যে স্টিলের জন্য লাগবে আরসিসির জন্য লাগবে, তা না। স্টিল আরসিসি সব স্ট্রাকচারের জন্যই কিন্তু লাগবে। যে এই প্রোটেকশন গুলো, যখন একটা আগুন লেগে যাবে, তার যে ইমিডিয়েট যে প্রোটেকশন গুলো, এটা স্টিলের জন্য থাকতে হবে, আরসিসির জন্য থাকতে হবে। তার মানে এই ফায়ারের যে সেফটি গুলো, এটা কিন্তু আমাদেরকে ইনশিওর করতে হবে। সো এটা কোনো ইস্যু না। আমরা আমরা অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, কমার্শিয়াল সেক্টর, তারপরে হচ্ছে রেসিডেন্সিয়াল সেক্টর, সব সেক্টরে কিন্তু আমরা হচ্ছে স্টিলের স্ট্রাকচার করতে পারি। সো এটা আমরা খুব অল্প খরচে, অল্প সময়ে, এবং যেহেতু এর একটা রিসাইকেল ভ্যালু আছে, সো এই দিক দিয়ে চিন্তা করে কিন্তু আমরা স্টিলটা করতে পারি। এছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে মাটি একটু খারাপ থাকে বা সয়েলের ক্যাপাসিটি অনেক কম থাকে। তো দেখা যাচ্ছে যে একটা আরসিসি বিল্ডিং এর তুলনায় স্টিল স্ট্রাকচার যেহেতু লাইট ওয়েট স্ট্রাকচার হয়ে থাকে, সুতরাং এই সুপার স্ট্রাকচার থেকে কিন্তু সাব স্ট্রাকচারে লোড অনেক কম আসে। যার কারণে কিন্তু কি হয়, যে ফাউন্ডেশনের সাইজটা অনেক কমে যায়। তো রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে কি হয়, আমরা তো ফাউন্ডেশন আমাদের তো খুব অল্প খরচের মধ্যে করতে হবে। দেখা যাচ্ছে ফাউন্ডেশনের সাইজ যদি আমরা রিডিউস করতে পারি, সেখানে কিন্তু আমাদের অবশ্যই কস্ট সেভ হবে। এছাড়াও কিন্তু এমন ভাবে কলাম গুলো কাছাকাছি থাকে যে দেখা যাচ্ছে যে এমন একটা সিচুয়েশন দাঁড়ায়, অনেক সময় ম্যাট করার মতো সিচুয়েশন দাঁড়ায়। সো যখন আমরা ফাউন্ডেশন গুলোকে যদি আমি ছোট করে করতে পারি, তাহলে কিন্তু আমার এই ম্যাটে যেতে হচ্ছে না। সো এটাও কিন্তু আমাদের একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ কিন্তু আমরা বেনিফিট পেতে পারি আহ, এই ওয়েটের হিসেবে, সেলফ ওয়েট হিসেবে বা সুপার স্ট্রাকচারের ওয়েট হিসেবে। সো আমরা আমার সাজেশন হচ্ছে যে আমরা যে কোনো ধরনের বিল্ডিং অ্যাজ পার বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড হিসেবে, স্টিল হোক অথবা আরসিসি, দুটোই করতে পারবো। কোনোটার ক্ষেত্রে কোনো বাধ্যকতা নেই, কোনোটার ক্ষেত্রে কোনো নিষেধ নেই। শুধুমাত্র আমাদের মানসিকতা, আমাদের ইচ্ছা শক্তি, আমাদের মনোবল, এবং আমাদের এই স্টিল সেক্টরে জানার আগ্রহ থাকতে হবে। এবং আমরা যেন স্টিল ডিজাইন করতে পারি। আমরা যদি স্টিল ডিজাইন না করতে পারি, তখন কিন্তু আমরা স্টিলের বিল্ডিং মানুষ করতে সাজেস্ট করতে পারবো না। সো আমাদের যারা ডিজাইনার আছি, তাদেরকে অবশ্যই স্টিল স্ট্রাকচারাল ডিজাইন সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। এবং তখনই কিন্তু আমরা কি করতে পারবো, এই 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 সেক্টরটাকে কিন্তু আমরা আগায় নিয়ে যেতে পারবো। So আমার সাজেশন হচ্ছে যে আমরা আমাদের এই স্টিল সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। ধন্যবাদ। আপনার পয়েন্ট থেকে আমি একটা জিনিস দেখলাম, সেটা হলো যে আমাদের এখন বেশিরভাগ যে বিল্ডিং হচ্ছে
লোল্যান্ড মানে হলো খাল বিল ভরাট করে মানে বালু ফিলিং করে বিল্ডিং করা হচ্ছে। ওইসব জায়গায় দেখা যাচ্ছে যে তিনতলা বা চারতলা বিল্ডিং করতে পাইলিং লাগতেছে। রিজনটা কি? কারণ অনেক ডেড লোড। আরসিসি যখন বিল্ডিং করে কলাম বিম এবং স্ল্যাবের থিকনেস অনেক বেশি থাকে, যার কারণে ডেড লোডটা অনেক বেশি থাকে। কিন্তু যদি ওখানে স্টিলের করা যায়, আমার মনে হয় ওইসব জায়গায় এই তিনতলা বা চারতলার ক্ষেত্রে, বিশেষ করে সিলেট এবং হলো যে যে আমাদের ঢাকার আশেপাশে যে তুরাগ নদীর আশেপাশে যে বিল্ডিং গুলো হচ্ছে, এবং বিশেষ করে আমাদের বসুন্ধরা যদি কেউ তিনতলা চারতলা করতে চায়, এবং আত্মনগর, এগুলো এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ ফিলিং জায়গা। তো এইসব জায়গায় কিন্তু ইজিলি কিন্তু তিনতলা চারতলা বিল্ডিং মনে হয় যে ফাইলিং ছাড়া করা যাবে যদি প্রপারলি ডিজাইন করা হয়। আর স্টিল স্ট্রাকচারের যে যে ডেড লোডটা খুবই কম, এই ডেড লোডটা কিন্তু আরসিসি এর কয়েক গুণ বেশি। তো এটা আসলে আমাদের যারা আমরা ইঞ্জিনিয়ার আছে আমাদের দিক থেকে আসতে হবে। আমরা আসলে বিল্ডিং করার ক্ষেত্রে প্রথমে মাথা আসে আরসিসি ব্যাপারটা, যে রড সিমেন্ট লাগবে। এটা চিন্তা না করে আমরা যদি চিন্তা করি যে আমরা প্লেট দিয়ে করব, পাইপ করব বা বক্স দিয়ে করব, তাহলে মনে হয় জিনিসটা খুব ইজি হয়। তো যাক, আসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর উপস্থাপন করার জন্য, আমাদেরকে স্টিল স্ট্রাকচার সম্বন্ধে একটা ভালো আইডিয়া দেওয়ার জন্য। তো দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের যদি এই নিয়ে আর কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। এখন নেক্সট আমরা কোন ধরনের এপিসোড বা কিসের উপর আলোচনা করলে আপনাদের জন্য সুবিধা হয় সেটা আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ, খোদা হাফেজ। ধন্যবাদ।